পৃথিবীর জান্নাতের পানিও এটা আমি কাবা ঘরে বসে পান করছি। তৌফিক আল্লাহ তুমি আমাকে দিলে। আল্লাহর কসম আমি আমাকে বলছি, আমি আপনাদেরকে বলছি না। কোনোভাবেই আমার মতো বদবখত এবং নাপাক লোক কাবা ঘরে যাওয়ার যোগ্য না। কোনোভাবেই যোগ্য না। যে পাপ আমাদের জীবনে। কিন্তু আল্লাহ আমাদেরকে তার রহমতের মাধ্যমে নতুন করে পবিত্র করে আমাদেরকে নিয়ে তার কাবা ঘরের সামনে দাঁড় করিয়ে দেন। আমাদের গায়ে এহরামের পোশাক থাকে, আমরা কাবা ঘরের দিকে হা করে তাকিয়ে থাকি। আপনার সোম এবং বৃহস্পতি আপনার সাহারি হবে হোটেলে। রাতে একটু মোল্লাম সাহেবকে বলবেন, আব্দুল গাফফার ভাই আমরা ৪ জন কালকে রোজা রাখবো। আব্দুল্লাহ ফরহাদ ভাই আমরা একটু রোজা রাখবো ইনশাআল্লাহ। তারা আপনাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। রাতে খাবারের সাথে আরো ৪ টা খাবার আপনাকে দিয়ে দিবেন। খাবারটা খান, তাহাজ্জুদের সময় চলে যান। শেষ সেহরিটা, শেষ পানিটা আপনি মাথাফে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় খান। আমরা মক্কা শরীফে, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক বাজে দৃশ্য দেখেছি গত ১৫ বছরে। মক্কা শরীফে গিয়ে সিনেমা দেখে, নাউজুবিল্লাহি মিন যালিক। গান শুনে, YouTube দেখে। কেন? হুজুর এত সময় কি করব? এত সময়? এত সময় কোথায় আপনার? কোথায় আপনার এত সময়? আপনি কাবা ঘরে থাকেন না। প্রতিদিন আপনি কাবার সাথে কথা বলেন না। প্রতিদিন আপনি তাওয়াফ করেন না। মনে রাখবেন, যদি তাওয়াফ আমাকে না টানে, হোটেল যদি আমাকে টানে, মক্কা আমাকে না টানে, জেদ্দা আমাকে টানে, আরব সি বিচ আমাকে টানে, আমার মন হজে যাওয়ার জন্য তৈরি হয়নি। সমুদ্র দেখতে চাইলে কক্সবাজার চলে যান। ১ সপ্তাহ শুয়ে থাকেন সি বিচের উপরে। সমস্যা নেই। মক্কা শরীফ গিয়া আরব সাগর দেখার জন্য আমি মনে করি যাওয়ার কোনো দরকার নেই। আপনি আল্লাহর ঘরটা দেখেন, আল্লাহর ঘরে থাকেন। এজন্য আপনার সোমবার এবং বৃহস্পতিবার এই দিনটার ইফতার হবে আল্লাহর ঘরে, জমজমের পানি দিয়ে। আমি আপনাদেরকে একটা ভিন্ন কথা বলি। কাবা ঘরে যত বেশি দোয়া করবেন, দোয়া তত কবুল হবে। আমাদের দোয়া আসে না, আমাদের মন শক্ত। ইসলামের শরীয়তে কোনো জায়গায় ভণিতার সুযোগ নেই। একমাত্র দোয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল ভণিতাকে অ্যালাউ করেছেন। রসুল বলছেন, কান্না আসে না, কান্না আসে না, কান্নার ভান করুন। আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে আল ওয়াসির যারা আছেন, আজকে আপনাদের সাথে আমার অফলাইনে দেখা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এহরামের কাপড় পরে যাত্রার আগে একাধিকবার আপনাদের সাথে আমার সরাসরি দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, আশা করি। তো ইনশাআল্লাহ। আপনি সেখানে একটু রোজা রেখে দেখেন পেটে ক্ষুধা থাকবে এবং এই ক্ষুধা অবস্থায় কান্না আসবে। ভাই, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফেলেন তাহলে আর কি লাগে? যারা পরিবার সহ যাচ্ছেন আপনাদের জন্য আমার দুটো কথা। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী সেই যে তার স্ত্রীকে আল্লাহর ঘর দেখার সুযোগ করে দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যে গুলশানে প্লট কিনে দেয়, ফ্ল্যাট কিনে দেয়, সে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী না। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো সে যে তার স্ত্রীকে আল্লাহর ঘরটা দেখার সুযোগ করে দেয়। যারা স্ত্রীদেরকে নিয়ে যাচ্ছেন, এটা তো মহা সৌভাগ্যের বিষয়। আমাকে ক্ষমা করবেন। আমিও তো আপনাদের মতো মানুষ। হুজুর মানুষের পরিবারে যে গুতাগুতি নেই এমন কোনো কথা না। আমাদের দাম্পত্য জীবনেও ঝগড়াঝাটি হয়। মেহেরবানি করে আল্লাহর ঘরে গিয়ে ঝগড়াঝাটি করবেন না। আমাদের ওখানে সালিশ দরবার করতে হয়। জামাই বউর মধ্যে ঝগড়া লাগে। স্ত্রী বলেছে, হুজুর আগের চেয়ে বলে আনছে ৩ জোড়া বালা কিনে দেবে। এখন সে রাজি হয় না। চিন্তা করেন। না বোন, আপনি স্বর্ণের চিন্তাটা বাদ দেন। আপনি জান্নাতের চিন্তাটা করেন। স্বামী এবং স্ত্রীর হজ, এটার জন্য জান্নাতি হজ হয়। যেমনটি হজ ছিল আল্লাহ রসুলের এবং হজরতে খাদিজার, আল্লাহ রসুলের এবং হজরতে আয়েশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রীর হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিমের এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালামের। তাদের হজ যেমন ছিল, তাদের কাবা দর্শন যেমন ছিল, তাদের কাবা জিয়ারত যেমন ছিল, আমাদের কাবা জিয়ারত যেন এমন হয়। ৩ নাম্বার বিষয় হলো ভাই, আল্লাহ তাআলা মানুষকে দুটো পাওয়ার দিয়েছেন। ১ নাম্বার হলো মানুষকে ইবলিস হওয়ার সুযোগ দিয়েছেন। মানুষ শয়তানের চেয়েও নিকৃষ্ট। কুকুরের চেয়েও নিকৃষ্ট। শূকরের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায়। বাল হুম আদাল, এর থেকেও তারা নিকৃষ্ট। এটা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী কোনটা? মানুষের দাম ফেরেশতাদের চেয়েও বেশি। মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি। তাহলে আমরা কোন শ্রেণী হব? পাপের কারণে আমরা নিকৃষ্ট।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার পাপ মোচন করার জন্য ডেকেছেন। আমাকে আমার পাপ মোচন করার জন্য তিনি সুযোগ দিয়েছেন। তিনি অফার দিয়েছেন, "আসো বান্দা, আমার ঘরে আসো।" আমাকে আহ্বান করেছেন মিনায়, আমাকে আহ্বান করেছেন মুজদালেফায়, আমাকে আহ্বান করেছেন আরাফায়, আমাকে আহ্বান করেছেন সাফায়, মারওয়ায়। আপনার ভাই মেহেরবানি করে প্রত্যেকটা জায়গার নাম লিখবেন। মিনা। আমার লোকেশন দেখে গুগল লোকেশন দেখায়। একটু মনের লোকেশন দেখেন না? মিনা কোন জায়গা? সেই মিনা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরতে ইসমাঈলকে কুরবানি করেছেন। কোন মিনা? যেখানে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছেন। সে দুম্বার টপ করে জান্নাতি দুম্বার রক্ত মিনায় পড়েছে। সেই মিনায় তো আমি আপনি যাচ্ছি। গুগল লোকেশন দেখে আপনি এরিয়া বুঝবেন। মনের লোকেশন দেখে আপনি মিনার মর্যাদা বুঝবেন। এবার লিখুন মুজদালেফা। কোন মুজদালেফা? যেখানে আমার নবীজির পিঠ মোবারক শুয়েছিল। যেখানে হযরত আবু বকর সহ সোয়া লক্ষ সাহাবীরা শুয়েছিলেন রাতের বেলা। ভাই কি করে আপনি মুজদালেফায় গিয়ে ঝগড়া করেন? এই মুজদালেফার জমিনের সাথে তো আমার নবীর পিঠ লেগেছিল। আপনি জায়গার নাম লেখেন আরাফা। কোন আরাফা? যে আরাফায় ৩৫০ বছর পরে হযরতে আদম এবং হযরত হাওয়ার মিলিত হয়েছিল। যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের তো কাঁদতে যাওয়া উচিত। সেই আরাফা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়ি ধরে ৬ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। ক্লান্তি লেগেছে তিনি বসেছেন, আবার দাঁড়িয়েছেন। ইথার বাতাসে ভেসে থাকা কথাগুলো নাকি রেকর্ড করা যায়। এগুলো নাকি খুঁজে পাওয়া যায়। যদি পাওয়া যেত তাহলে আমি আপনাদেরকে ১৫০০ বছর আগে আমার নবীজির লাব্বাইকটা শোনানোর চেষ্টা করতাম। আচ্ছা ইথার পাওয়া যায় না, আপনি কল্পনা করুন। ওই আরাফায় আপনি আছেন যেখানে আমার নবীজি লাব্বাইক বলছেন। সেই আরাফায়ও আপনি লাব্বাইক বলছেন। ভাই জায়গার নামটা লিখুন। আরাফা কাকে বলে? মিনা কাকে বলে? মুজদালেফা কাকে বলে? সাফা কাকে বলে? মারওয়া কাকে বলে? মক্কা কাকে বলে? মদিনা কাকে বলে? জায়গার নামগুলি লিখুন এবং যাওয়ার নামগুলি দেখুন, তাকিয়ে থাকুন আর চোখ বন্ধ করে কল্পনা করেন আমি কোথায় যাচ্ছি। এটা সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন এমন নয়। এটা আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি। ভাই আমার কথা শেষ। আমি আপনাদের অন্তরকে প্রস্তুত করার কথা বলছি। আজকে হজের বিধান নিয়ে আমি কোনো কথা বলব না। এটা নিয়ে হয়তো অন্য কখনো আলোচনা হবে। কোন বিধানও যদি আপনি না জানেন, আপনার হজ হয়ে যাবে। শুধু এজেন্সির সাথে থাকলে। কিন্তু আপনি যদি আপনার মনকে না পড়ান, মনকে না শিখান, মনকে প্রস্তুত না করেন, আপনি ৪০০ জনের কাফেলার ১ম জন তো আপনার হজ। কেন? হজটা মনের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ বলেছেন, "ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ।" ৩ টা জিনিস হজের গুরুত্বপূর্ণ বিধান যেটা আল্লাহ কোরআনে বলেছেন আর প্রত্যেকটা মনের সাথে সম্পৃক্ত। আমাদের এখনের প্রস্তুতি হোক মনের প্রস্তুতি। আমরা যেন অন্তরকে তৈরি করি। যে প্রশ্ন বলে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, এটাই আমার শেষ কথা। হে মন, কাবার তো যাত্রা শুরু হলো। তুমি কি কাবার জন্য প্রস্তুত? কারো কাছে এই কথাগুলি হয়তো ভালো লাগবে না। কারো কাছে এই কথাগুলি ভারী লাগবে। ভাই হজটা আসলে ভারী। এজন্যই আপনি হজে যাচ্ছেন। হজ একটা কাপড় থেকে যদি ময়লা পরিষ্কার করতে হয়, এটাকে ধুইতে হয়, পানিতে মিশাইতে হয়, সাবান ডলতে হয়, কাচতে হয়, আছাড়তে হয়। একটা কাপড় পরিষ্কার করতে। আপনি তো আপনার অন্তর পরিষ্কার করতে যাচ্ছেন। আপনি তো আপনার জীবন পরিষ্কার করতে যাচ্ছেন। আপনি তো জাহান্নামের বদলে জান্নাতে যেতে চাচ্ছেন। কষ্ট করবেন না? আপনি কাঁদবেন না? আপনার বুক থেকে হাহাকার আর কান্না আসবে না? আসতে হবে। এজন্য আসার জন্য শয়তান আমাদের মনের মধ্যে বসে আছে। আর এইসব আলোচনা বাদ দাও। আর বই পড়া বাদ দাও। জীবনে বহুত হজ হয়েছে। আল্লাহ ক্ষমা করুক। নায়ক-নায়িকারা তো হজ করে আসে। হজ তাদের জীবনে কোনো পরিবর্তন আনে না। বাংলাদেশের দুর্নীতিপরায়ণ ব্যক্তিরাও হজ করে আসেন। হজ তাদের জীবনে পরিবর্তন আনে না। আমার আপনার জীবনে এমন হজ না আসুক যে হজ কোনো পরিবর্তন নাই। শুধু সেলফি আনে। আমার আপনার হজ হোক এমন যে হজ আমার জীবনকে পরিবর্তন করে দাড়িহীন মুখে দাড়ি আনে, পর্দাহীন মাথায় হিজাব আনে এবং জান্নাতবিহীন জীবনে জান্নাত। ইনশাআল্লাহ আল ওয়াসির সাথে আমি দীর্ঘ সময় ধরে আছি। এখনো আছি, সামনেও থাকবো। সামনে আপনাদের সাথে অনেক কথা হবে, দেখা হবে। এখন থেকে আমাদের মূল প্রস্তুতি হোক, মনের প্রস্তুতি, হৃদয়ের প্রস্তুতি। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন
এই কথাটি আমারও বলছি, আবারও বলছি, আল ওয়াসি ট্রাভেলস এটি আলেম ওলামাদের একটি ট্রাভেলস, আস্থা এবং বিশ্বস্ততার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সমস্ত কার্যক্রমকে পছন্দ করি। আমি দেখেছি তাদের কথা এবং কাজের মধ্যে যথেষ্ট পরিমাণে মিল থাকে। আপনার আস্থা এবং আন্তরিকতার সাথে তাদের সাথে নির্বিঘ্নে যুক্ত হতে পারেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার আল ওয়াসির ভাইদের জন্য দোয়া করছি। প্রক্রিয়াকার সত্যিকার অর্থে যে খেদমত করার দরকার, সেই ইচ্ছা ঐকান্তিকতা আল ওয়াসির আছে। আল্লাহ যেন তাদের সেই খেদমত করার তৌফিক দান করেন এবং আপনারা যারা হজে যাচ্ছেন আপনাদেরকে যেন ইখলাসের সাথে হজ আদায় করার তৌফিক দান করেন। আজকের এই বরকতময় আয়োজনটিতে যুক্ত হয়ে আমার কিছু আবেগ এবং ভালোবাসার কথা আপনাদের সাথে যুক্ত শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য আমি আল ওয়াসি কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আমরা আলবাসি ট্রাভেলস এর সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল গফফার সাহেবের কাছ থেকে সফরের বিভিন্ন দিক নির্দেশনা এবং কি প্যাকেজ বা হজের গাইডলাইন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ ফরমান যে ওই ব্যক্তির উপর আমি হজ ফরজ করেছি যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার মতো খরচ যার কাছে রয়েছে এবং তার অধীনস্থ যে পরিবার পরিজন সদস্য রয়েছে পোষণের ব্যবস্থাও তিনি করে যেতে পারেন। অর্থাৎ পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা এবং বাইতুল্লাহ যাতায়াতের খরচ যাকে আল্লাহ দিয়েছেন তার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিকভাবে যারা হজের জন্য নিয়ত করেছি আজকে আমরা অনেকে একত্রিত হয়েছি এখানে। বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে আমরা আলোচনা করি, বিভিন্ন ভাবে আমরা একত্রিত হই। আজকেও এরকম একটা উদ্যোগে আমরা একত্রিত হয়েছি হজের বিশেষ এক আলোচনার জন্য। আজকে আমরা অনলাইনে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো বাস্তবতা হলো হজ অত্যন্ত কঠিন একটা সফর। এটা এমন না যে আমরা বিমানে উঠলাম তো চলে গেলাম, আবার চলে আসলাম তো হজ হয়ে গেল। এই জন্য কিছু প্রস্তুতির দরকার। তো সর্বপ্রথম আমার 2025 যে হজটা চলে গেছে আমি জানি না এই হজেরও কেউ আমার এই গ্রুপের সাথে সংযুক্ত হয়েছেন কিনা। যদি থেকে থাকেন তাদের থেকেও হয়তো যদি দু একজন থাকেন 2-1 মিনিট কথা আমরা মাঝামাঝি কোনো এক সময় শুনবো। আর 2025 হজ আলহামদুলিল্লাহ ওভারঅল সারা বিশ্ববাসীর জন্যই অত্যন্ত সহজ এবং আরামদায়ক ছিল। সবসময় হজের সফর এতটা সহজ, এতটা আরামদায়ক হয় না। অনেক ঝঞ্ঝাটপূর্ণ এবং অত্যন্ত কঠিন একটা সফর হজের। তো আল্লাহ আমাদের উপরে অত্যন্ত রহম করেছেন 2025, যেখানে সবার হজই অত্যন্ত আরামদায়ক এবং সুন্দর হয়েছে। আর আল ওয়াসি আলহামদুলিল্লাহ বরাবরই আহ ভালো প্যাকেজ করা এবং সুন্দর ব্যবস্থাপনার চেষ্টা করে। আমরা অদ্যাবধি পর্যন্ত বড় রকম কোনো জটিলতার মধ্যে পড়ি নাই। আমাদের আল ওয়াসির পথ চলার যুগ পেরিয়ে গিয়েছে। 2012 সাল থেকে এখনো পর্যন্ত আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রতি বছরই আমাদের কাফেলা আল্লাহর রহমত সৌদি আরবে গিয়েছে। কখনো 400, কখনো 500, 550 পর্যন্ত, কম বেশি মিলে। কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং হাজী সাহেবদের মধ্যেও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। কখনো হাজী সাহেবদের ভিতরেও আল ওয়াসি গ্রুপের ভিতরে কখনো কোনো জটিলতা তৈরি হতে আমি দেখিনি। আলহামদুলিল্লাহ আমরা একই পরিবার, কেমন জানি একই ফ্যামিলির সদস্য হিসেবে আমরা বরাবর হজ পালন করে আসছি। আশা করি আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরাও হাজীদের সুন্দর খেদমত করতে পারবো এবং হাজী সাহেবরা ভালো থাকবেন যারা আমাদের সাথে আল ওয়াসি পরিবারের সাথে হজ করবেন। তো আমরা 2026-এর জন্য সম্ভাব্য 5টা প্যাকেজ আমরা দাঁড় করিয়েছি। আমরা হয়তো গ্রুপে দিয়ে রাখবো মিটিং এর পর কোনো এক সময়।
একটা আমাদের ইকোনমি প্যাকেজ থাকে। আমি আগে প্যাকেজ নিয়ে কথা বলবো, তারপরে ডিটেলস হজ বিষয়ে কিছু কথা বলবো, যেহেতু অনেকেই প্যাকেজ জানতে চাচ্ছিলেন। অনেকে হয়তো আবার ব্যস্ততার কারণে সময়ও কম থাকতে পারে। আমাদের 2026 সালের জন্য আলওয়াসি পরিবারের পক্ষ থেকে 5টি প্যাকেজের সম্ভাব্য 5টি প্যাকেজের প্রস্তুতি গ্রহণ করেছে এবং এগুলো চলমান থাকবে। প্রথমত হলো আলওয়াসি হজ গ্রুপ কখন ফ্লাইট করে, প্যাকেজগুলো আমি বলতেছি কখন ফ্লাইট করে। আলওয়াসি হজ গ্রুপ সাধারণত আমাদের অধিকাংশ হাজি যেহেতু ঢাকা শহর এবং খুলনা শহরের হয়ে থাকে, সেই হিসেবে আমাদের প্যাকেজগুলো শেষ দিকে হয়। শহরের হাজি সাহেবরা একটু শেষ দিকে যেতেই বেশি পছন্দ করেন, সেই হিসেবে আমাদের অধিকাংশ শেষ দিকে ফ্লাই করেন। তো আমাদের একদম শুরু দিয়ে আমাদের ফ্লাইট থাকে। এবছরও আমাদের গ্রুপ ছিল একদম প্রথম দিকের ফ্লাইটে, দ্বিতীয় দিনই আমাদের ফ্লাইট, দ্বিতীয় ফ্লাইটই আমাদের হাজী সাহেবরা মক্কায় গিয়েছেন। আগামী বছরও আমাদের প্রথম দিকের এই ফ্লাইটটা থাকবে। মাঝামাঝি একটা ফ্লাইট থাকবে, যারা মাঝামাঝি যেতে চান তাদের জন্য মাঝামাঝি একটা ফ্লাইট থাকবে, এবং শেষ দিকে অধিকাংশ হাজী সাহেবরাই আমাদের সাথে যারা যান তারা গিয়ে থাকেন, এবং তাদেরকে নিয়ে আমরা শেষ দিকের এই ফ্লাইটটাও বরাবরের মতো, যেটা আমাদের খুব পপুলার প্যাকেজের মধ্যে হয়ে থাকে, সেই ফ্লাইটটাও আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। এ হলো ফ্লাইট সূচির একটা ধারণা আপনাদেরকে দিলাম। একটা হলো হজের 4-5 দিন আগে আমরা যাব, একটা হলো হজের 15 দিন আগে যাব, আর একটা হলো হজের 35 দিন আগে আমরা যাব। 35 দিন, 15 দিন এবং হলো 4-5 দিন আগে আমরা ফ্লাই করব। এরপর ফ্লাইট সূচি, আপনাদের সময়সূচি যার যতদিন সময় দিতে পারবেন এজেন্সির সাথে সরাসরি আলাপ করলে আমরা ওইভাবে আপনাকে সুন্দর করে প্যাকেজ বানিয়ে ডে বাই ডে হিসাব করে প্রতিদিনের কাজ কর্ম বন্টন করে সুন্দর করে সাজিয়ে আপনাকে আমরা প্যাকেজ প্রোভাইড করতে পারবো, যার দ্বারা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি কখন কোথায় কিভাবে থাকবেন, এবং আপনার সাথে গাইড কে থাকবে, কিভাবে থাকবে, আপনি কি কি সহযোগিতা পাবেন, আপনার কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন, একদম ইন ডিটেলস আপনি এখান থেকে জেনে তারপরে যেতে পারবেন, এবং আমরা আমাদের প্যাডে এটা লিখে আপনাকে সুন্দর করে আমরা বুঝিয়ে দিতে পারবো। তাতে কোনো রকম আপনি এর ব্যতিক্রম কিছু হবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম যে 2026 সালের জন্য আমাদের সম্ভাব্য 5টি প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বরাবরই আমাদের 3টা প্যাকেজ খুব পপুলার থাকে, যে 3টা প্যাকেজে এর মধ্যে একটা প্যাকেজ তো মোস্ট পপুলার, আমাদের সবচেয়ে বেশি হাজি থাকে, সেটা হলো সিলভার প্যাকেজ। আমাদের হলো ইকোনমি প্যাকেজ শিফটিং। আমাদের ইকোনমি প্যাকেজ শিফটিং শব্দটাও মনে রাখতে হবে, আমি এটা নিয়ে আলাপ করব। ইকোনমি প্যাকেজ শিফটিং এটা একটা থাকবে। সর্বনিম্ন প্যাকেজ যেটা আমাদের একদম স্টার্ট, সেটা হলো আমাদের স্টার্টিং প্যাকেজ হলো 5,50,000 টাকা। রুমে 4 থেকে 5 জন থাকবে এখানে। এই হোটেল, এদের মক্কার হোটেলটা হবে 600 মিটার থেকে 700 মিটার দূরত্বে। যেমন মাসার আল আইস হোটেল, এই টাইপের হোটেল হবে, অথবা সিমিলার অন্য কোনো হোটেল হবে। আর মদিনাতে আমাদের হোটেল হবে কুবা ফ্রন্টে, এটাও 700 মিটার দূরত্বে। এটা হলো ইকোনমি প্যাকেজের জন্য। আর শিফটিং এর জন্য আমাদের এই প্যাকেজটার হাজী সাহেবরা জামারের কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবে। এটা হলো আলোচনার গুরুত্বপূর্ণ একটা টপিক, যে শিফটিং কি এবং কেন। এটা একটু মনে রাখবেন, অথবা ফরহাদ নোট রাখো, আমাকে মাঝখানে মনে করাই দেবা প্যাকেজগুলো বলার পরে, আমি এটা নিয়ে আলাপ করব। জি। দ্বিতীয় প্যাকেজটা হলো সিলভার প্যাকেজ শিফটিং। সিলভার প্যাকেজটা আমাদের সবচেয়ে পপুলার প্যাকেজ। এটার সাধারণ ইকোনমি এবং সিলভারের ডিউরেশনটা হয়ে থাকে, সময়সীমাটা 35 থেকে 40 দিনের। যদি কেউ কম করতে চান বা ছোট করতে চান, সেটা আমাদের সাথে আলাপ করলে আমরা আপনার যতদিন সময় দেওয়া সম্ভব সে অনুযায়ী কাছাকাছি আমরা একটা প্যাকেজ দাঁড় করিয়ে আপনাকে ব্যবস্থা করে দেব আপনার জন্য ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের। আর হজ ফ্লাইটের ক্ষেত্রে সব ফ্লাইট গুলা ডিরেক্ট হয়ে থাকে, কোনো ট্রানজিট ফ্লাইট নাই, কোনো লোকাল ফ্লাইট নাই, এটা সবার জানতে হবে। আপাতত বাংলাদেশ থেকে 3টা ফ্লাইটে হাজি বহন করে। একটা হলো বাংলাদেশ বিমান, যেটা বাংলাদেশ সরকারের মালিকানাধীন, একটা হলো সৌদি এয়ারলাইন্স, সৌদি সরকারের মালিকানাধীন, আর একটা হলো ফ্লাইনাস, এটা সৌদির আরেকটা সিস্টার প্রতিষ্ঠান সৌদি এয়ারলাইন্সের। এই 3টা প্রতিষ্ঠান, 3টা এয়ারলাইন্স আমাদের হাজি পরিবহন করে থাকে। এর যেটায় সিট পাওয়া যায় আমরা এই ব্যবস্থাই করে থাকি। ভাগ করেও করতে হয় অনেক সময়। তো সিলভার প্যাকেজ নিয়ে আলাপ করতেছিলাম। সিলভার প্যাকেজ আমাদের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি সংখ্যক হাজি এই প্যাকেজটাই হয়ে থাকে।
মক্কায় হোটেল হলো এটার 500 থেকে 600 মিটার দূরত্বে নাওয়ারাত শামস 1 2 3 এর কোনো একটা, অথবা এর পাশাপাশি অন্য কোনো হোটেল, মার্সাল, জারিয়া, আরিজাল ফালা ইত্যাদি ইত্যাদি, এই হোটেলগুলো আমরা নিয়ে থাকি। আর মদিনাতে আমাদের হোটেল হলো 200 থেকে 400 মিটার দূরত্বে, খুবই কাছাকাছি, যেমন মিরাজ আল সালাম, আরজওয়ান সাদা, এই টাইপের হোটেলগুলো হয়ে থাকে। এই প্রত্যেকটা প্যাকেজেই আমাদের 3 বেলা খাবারের ব্যবস্থা আছে, এবং যদি কেউ আমাদের সাথে খাবার গ্রহণ করতে না চায়, তার জন্য পেমেন্ট ব্যাক করারও পলিসি আছে। সেটা আমরা প্যাকেজের সাথে লিখে দেই কোন প্যাকেজে কত টাকা ফেরত দেওয়া হয় যদি আমাদের সাথে কেউ খেতে না চায়। যতদিন পর্যন্ত সৌদি সরকার অনলাইনে পেমেন্টটা নিয়ে না যাবে, ততদিন পর্যন্ত আমরা এই ব্যবস্থাটা করতে পারবো টাকা ফেরত দেওয়ার। যদি এই টাকাটা অনলাইনে ভিসার মতোই পেমেন্ট করে দিতে হয়, তাহলে আর সুযোগটা হয়তো থাকবে না। সেক্ষেত্রে সৌদি সরকারই খাবার পরিবেশন করবে, সৌদি সরকারের পক্ষ থেকে অন্য কোনো সংস্থা বা কিছু। এখনো পর্যন্ত এটা আমাদের হাতেই থাকে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই সহযোগিতাটা করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো এখানে তাঁবুর বিষয়। আমাদের এই প্রত্যেকটা প্যাকেজের তাঁবু হলো আমাদের বাংলাদেশি তাঁবু, এশিয়ান তাঁবু যেখানে হয়ে থাকে জোন 5-এ ডি ক্যাটাগরি। ডি ক্যাটাগরির তাঁবুর ব্যতিক্রম তাঁবু আছে। যদি কেউ একদম জামারার কাছাকাছি তাঁবু নিতে চায়, ভিআইপি তাঁবু ইত্যাদি ইত্যাদি, এই ব্যবস্থাগুলো আমরা করে দিতে পারি। আলোচনা সাপেক্ষে যে কোনো ধরনের ব্যবস্থা আল্লাহসি করতে পারবে ইনশাআল্লাহ। সেই হিসাবে প্রথমে আমাদের ইকোনমি প্যাকেজ গেল, যেটার মূল প্রাইস ছিল 5,50,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ হলো সিলভার প্যাকেজ, যার প্যাকেজ মূল্য 6,95,000 টাকা। 2026-এর সম্ভাব্য প্যাকেজ এটা। সরকার যেহেতু এখনো প্যাকেজ ঘোষণা করে নাই, অতএব আমরা কনফার্ম করতে পারতেছি না, কিন্তু আপনি 99.99% এটাই ঠিক থাকবে। তারপরও যেহেতু সরকার ঘোষণা এখনো পর্যন্ত করে নাই, অতএব আমরা এটা সম্ভাব্যই বলতে হবে এই জন্য। তো এই মোটামুটি। এরপরে আমাদের তৃতীয় প্যাকেজ হলো, যেটা হলো গোল্ডেন প্যাকেজ। গোল্ডেন প্যাকেজটা হলো মক্কাতে হলো 5 স্টার হোটেল 0 মিটারে থাকা মক্কা টাওয়ার, সাফা টাওয়ার অথবা কোলক টাওয়ার, এর কোনো একটা হোটেলে আমরা 5 স্টারে ব্যবস্থা করে থাকি হাজী সাহেবদের জন্য। একদম 0 মিটার, জাস্ট লিফট দিয়ে নামলি হারাম শরীফ। মদিনাতেও এরকমই 0 মিটার থেকে 100 মিটারের ভিতরে তাদের জন্য 4 স্টার বা 5 স্টার হোটেলের ব্যবস্থা হয়ে থাকে। এই হলো আমাদের গোল্ডেন প্যাকেজ। গোল্ডেন প্যাকেজটাও শিফটিং প্যাকেজ। এটার প্রাইস মূল্য হলো 9,50,000 টাকা পার পার্সন। এবং গোল্ডেন প্যাকেজে একটা সুবিধা আছে, মিনা আরাফার স্পেশাল বাসটা এটার সাথে ইনক্লুড করা আছে। এই স্পেশাল বাস কি এবং হলো শিফটিং কি, এই দুইটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এর বাহিরে আমাদের প্যাকেজ আছে একটা প্লাটিনাম প্যাকেজ, যারা পার্মানেন্ট 5 স্টারে থাকতে চান। আগের গুলা শিফটিং ছিল, এটা হলো স্থায়ী। স্থায়ী যদি কেউ 5 স্টারে থাকতে চায়, এটা এই প্যাকেজটা হলো 12 থেকে 15 দিনের। এই প্যাকেজটার মূল্য হলো 16,50,000 টাকা। মদিনায়, মক্কাতে 5 স্টার, এখানে মক্কাতে থাকার ব্যবস্থা হবে 10 থেকে 11 দিন, মদিনাতে থাকার ব্যবস্থা হবে 3 থেকে 4 দিন। এই ব্যবস্থা, এটা টোটালি মক্কায় 0 মিটার 5 স্টার, মদিনাতেও 0 মিটার 5 স্টার। এটা হলো 16,50,000 টাকা। এর বাহিরেও কিছু কাস্টমাইজ প্যাকেজ আমরা করে থাকি হাজী সাহেবদের সুবিধা এবং তাদের সময় সবকিছু মিলে আলোচনা করে আমরা ব্যবস্থা করে থাকি। আরেকটা প্যাকেজ আছে আমাদের শিফটিং এর ব্যতিক্রম, স্থায়ী। এই স্থায়ী প্যাকেজটা সিলভার স্থায়ী প্যাকেজ। এখানে মক্কায় আমাদের হোটেল হলো 500 থেকে 600 মিটার দূরত্বে মিজাব মুন্সিয়া ও জাহারাত মেসফালা, এই টাইপের হোটেল। আর মদিনাতে আরজওয়ান সাদা, এটা হলো 400 মিটার দূরত্বে। এই হোটেলটায়, এই দুইটা হোটেলে আমাদের দিয়ে আমাদের প্যাকেজ মূল্য হলো পার পার্সন 8,50,000 টাকা। এই হলো মোটামুটি প্যাকেজের ধরন। আমি দুইটা কথা এখানে বলেছিলাম, একটা হলো শিফটিং আর একটা হলো স্পেশাল বাস। এই দুইটা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেয়। শিফটিং প্যাকেজটা কি? শিফটিং শব্দ হলো আপনাকে মক্কাতে দুটা হোটেল ব্যবহার করতে হবে, আর স্থায়ী যেটা লেখা থাকে এটার হলো মক্কাতে একটা হোটেল, মদিনাতে একটা হোটেল। আর শিফটিং এ হলো মদিনাতে একই হোটেল কিন্তু মক্কাতে দুটা হোটেল ব্যবহার করতে হবে। এই দুইটা হোটেল কেন? এই শিফটিং বলে অনেক ক্ষেত্রে অনেকে ভুল তথ্য, বা তথ্যও ঠিক না, অনেকে কিছুটা ধোকাও দিয়ে থাকে। সেটা হলো শিফটিং অনুমতি নিয়ে হাজীদেরকে খুব ব্যাকওয়ার্ড একটা প্লেসে নিয়ে রাখে, যেখানে অ্যাকচুয়ালি হাজী সাহেবদের কোনো কাজ নাই, কোনো ফাংশন নাই, হজের কোনো কাজ ওই এলাকায় নাই, এরকম একটা ব্যাকওয়ার্ড এলাকায় রাখা হয়।
শুধুমাত্র প্যাকেজের খরচ কমানোর জন্য। এটা হাজী সাহেবদের জন্য অত্যন্ত কষ্টকর এবং দুর্ভোগ বয়ে আনে। আমরা যে শিফটিংটা দীর্ঘদিন করে আসছি, 2025-এও ছিল এই শিফটিংটা। হজের জন্য অত্যন্ত সহায়ক হিসাবে আমরা এটা করে থাকি। সেটা হলো, আপনারা জেনে থাকবেন হজের আমলগুলোর ভিতরে অত্যন্ত কঠিন ও জটিল একটা আমল হলো 3 দিন পাথর মারা শয়তানকে জামারায়। এই 3 দিন পাথর, একই কাজ 3 দিন করতে হয়। হজে কোনো কাজ আর রিপিট করতে হয় না, যেটা হলো এই পাথর মারার ক্ষেত্রে করতে হয় 10, 11, 12। এর ভিতরে অত্যন্ত কঠিন এবং কঠিন, হজের সবচেয়ে কঠিন কাজটা হলো 10 তারিখে পাথর মারা, অর্থাৎ কোরবানির দিন পাথর মারা। যত অ্যাক্সিডেন্ট হজের ইতিহাসে ঘটছে, এর মেজরিটি এবং বড় বড় সমস্ত ঘটনাগুলো এই 10 তারিখের পাথর মারার দিন ঘটছে। মানুষ পাড়ার তলে পড়ে মরা। 2015 সালে হাজী সাহেবদের প্রায় আহ, প্রকাশ যাই হোক, আমরা চোখের সামনে দেখেছি হাজার হাজার হাজী সাহেব মিনায় মারা গেছেন। যেইভাবেই হোক সেটা এই পাথর মারার এই জায়গাকে কেন্দ্র করেই। তো এরকম ভাবে এই জায়গাটা অত্যন্ত জটিল। এই কারণে আমরা যেটা করি, এবং এই জায়গাটায় আসতেও হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে 3-4 দিন আমরা তাঁবু, খোলা আকাশের নিচে বিভিন্ন ভাবে অবস্থান করে হজের কঠিন কাজগুলো সম্পন্ন করে 10 তারিখে যখন পাথর মারতে আসি, তখন হাজী সাহেবরা অত্যন্ত ক্লান্ত থাকে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়। এই মুহূর্তে এই পাথর মারার ভিড়ের ভিতরে এটা হলো অত্যন্ত জটিল কাজ। পাথর মারার পরে, বের হওয়ার পরে আমরা যদি আবার তাঁবুতে ফিরে যাই, আমাদের দুটা অপশন, হয় আমরা আবার তাঁবুতে ফিরে যাব, অথবা আমরা আমাদের হোটেলে যাব। তো দুইটার যেটাই যাই, যদি আমাদের হোটেল স্থায়ী হোটেল হয় মক্কাতে, তাহলে আমাকে আবারও 6 কিলোমিটার সামনে হেঁটে হোটেলে যেতে হবে। এবং তখন পাথরটা সকালে মারা যায়, কিন্তু পাথর মারতে মারতে মোটামুটি দুপুরের রোদ উঠে যায়। তখন এই কাজটা, হেঁটে যাওয়াটা অত্যন্ত কঠিন কাজ হয়ে যায় হাজী সাহেবদের জন্য। তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান। এখানে অনেক হাজী সাহেব বেহুশ হয়ে যান, অনেকে স্ট্রোক করেন, নানাবিধ ভাবে এই জায়গায় অনেকটা মেচাকার অবস্থা হয় সেই ক্ষেত্রে। এবং আমরা যদি তাঁবুতে ফিরে যেতে চাই, তাহলেও আমাদেরকে সেই 5 কিলোমিটার হেঁটেই ব্যাগে তাঁবুতে যেতে হবে। দুটাই অত্যন্ত কঠিন কাজ। সেই জন্য আল-ওয়াসি হজ গ্রুপ বরাবরই এই শয়তানরে পাথর মারার খুব কাছাকাছি, হাফ কিলো থেকে 1.25 কিলো বা 1 কিলোর ভিতরে আমরা একটা হোটেল ব্যবস্থা করে থাকি, যে হাজী সাহেবরা পাথর মেরেই জানি বাসায় ঢুকে যেতে পারে, অন্তত একটু আরাম করতে পারে, এখানে বসে সে কোরবানির ব্যবস্থাটা করতে পারে এবং হালাল হতে পারে। অর্থাৎ সে গোসল টোসল করে কাপড়, এহরামের কাপড় ছেড়ে নিজের সাধারণ কাপড় পরিধান করতে পারে, এরপর কিছুটা আরাম করতে পারে। এই ব্যবস্থা এখানে আমরা করে থাকি একদম জামারার কাছে। এটা অত্যন্ত হাজী সাহেবদের জন্য সুবিধাজনক, কিন্তু এবং ব্যয়বহুল। এই জায়গাটার জন্য ব্যয়বহুল, লোকেশনের জন্য। ইউরোপ আমেরিকার মেজরিটি হাজী সাহেবরা এখানে থাকেন, থেকে এরপর তারা হজ আদায় করেন। আমাদের এই আমলটা আরো 2 দিন থাকে। 11 তারিখও পাথর মারতে হবে, 12 তারিখেও পাথর মারতে হবে। তো ওই দিনগুলোয়ও এই হোটেলটা এখানে থাকলে পাথর মারাটা অত্যন্ত সহজ। সবচেয়ে খুব বেশি হলে এখান থেকে 15 মিনিট যদি আপনি হেঁটে যান, তাহলে আপনি পাথর মারা পর্যন্ত পৌঁছতে পারবেন। আবার পাথর মেরে এখানে চলে আসতে পারবেন। তার অর্থ হলো আমাদেরকে দুপুরের রোদে হেঁটে পাথর মারতে যেতে হয় না। আমরা এই হোটেলটায় আসরের নামাজ পড়ে এরপরে দলবদ্ধভাবে সমস্ত হাজী সাহেবরা আমরা একাত্রে পাথর মারতে যাই। এটা হলো আমাদের আল-ওয়াসির পেজে যারা আছেন, ফেসবুক পেজে, তারা হয়তো এই দৃশ্যগুলা দেখবেন। অনেক ভিডিও ওখানে আমাদের পাথর মারার দেওয়া আছে, যে আল-ওয়াসির শত শত হাজী সাহেব দলবদ্ধভাবে একাত্রে সুশৃঙ্খলভাবে পাথর মারতে যায়। এবং আমরা এমন ভাবে পাথরটা মারি, ওখানে প্রত্যেক একদম আমাদের মা বোন থেকে শুরু করে সবাই নিজ হাতে এতমিনানের সাথে অত্যন্ত নিরাপদে দাঁড়ায় নিজের পাথরটা নিজে মারতে পারেন। এটা তাদের কাছে খুব মানে ভালো লাগার একটা দিক হয়, যে না, আমি এত কঠিন কাজটা নিজ হাতে করতে পারছি, এবং নিজে গিয়া দাঁড়ায়া এই ব্যবস্থাপনা আল-ওয়াসি হজ গ্রুপ করে থাকে। যদি আমাদের পিছনের কোন হাজী সাহেব কেউ থেকে থাকেন, আমি গ্রুপে দেখতে পাচ্ছি না, যদি কেউ থাকেন যে গত বছর বা তার আগে বা অন্য কোনো সময় আমাদের সাথে হজ করছেন, এরকম কেউ থাকলে একটু আওয়াজ দিবেন। আমি এই ব্যবস্থাপনাটা সম্পর্কে 1 মিনিট একটু হাজী সাহেবদের, সম্ভাব্য যারা 2026-এ যাবে তাদেরকে শোনাবো 1 মিনিটের জন্য। যদি কেউ থাকেন একটু কথা বলবেন। জি আছেন কি? আলহামদুলিল্লাহ, মনোয়ার আছি। ও আচ্ছা, মনোয়ার সাহেব আছেন। আচ্ছা, বসুন্ধরা থেকে মনোয়ার সাহেব আছেন। একটু শুধু আমাদের এই মানে এই সিসার জামারার কাছাকাছি এই ব্যবস্থাপনাটা নিয়ে একটু বলবেন, শিফটিং এর বিষয়টা নিয়ে। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। পাক হজের
বারাকা দান করুক। আলহামদুলিল্লাহ, আল ওয়াসির সাথে 2024 সালে আমি হজ করার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। আমার সাথে আমার পরিবারের আরো 6 জন সদস্য ছিল, আমরা মোট 7 জন ছিলাম। তার মধ্যে আমার সাথে আমার আপন ফুফু ছিলেন, যিনি অসুস্থ ছিলেন। আমার স্ত্রী ছিলেন, উনিও অসুস্থ, ওনার পায়ে ব্যথা। আমার দুঃসম্পর্কের দুইজন রিলেটিভ ছিলেন, হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ডের অলরেডি স্ট্রোকের কারণে হাফ প্যারালাইজ ছিলেন। তো এনাদেরকে নিয়ে এই হজের সফরে যখন রওনা দেই, আলহামদুলিল্লাহ এই যে ব্যবস্থাপনাটা ছিল সিসার হোটেলে, এইটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। কারণ আলহামদুলিল্লাহ। আমরা যে আগে যে আমরা জামারার পাশে যে হোটেল, সিসার হোটেল, সেই হোটেলে যখন আমরা উঠলাম, এখান থেকে আমরা জাস্ট ওমরা করে আসছি। ওমরা করে এসে আমরা যখন মিনা, আরাফা, মুজদালিফা হয়ে যখন স্পেশাল গাড়ি যেটা ছিল সেই গাড়ি আমরা ব্যবহার করেছিলাম। এই দুইটা সুবিধা আমি খালি বলবো। একটা হচ্ছে আরাফার ময়দান যাওয়া পর্যন্ত সরকারি গাড়ি হলেও ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু আসার সময়টা এটা আসলে আমার মনে হয় দুনিয়াতে এরকম কঠিন কাজ নাই। যদি এরকম পরিবার থাকে, অসুস্থ লোক থাকে, এরকম লোক নিয়ে আরাফার ময়দান থেকে ফিরে আসা, মুজদালিফায় আসা কঠিন, খুবই কঠিন কাজ। আলহামদুলিল্লাহ স্পেশাল গাড়ি থাকার কারণে আমরা আরাফার ময়দানের তাঁবুত থেকে যে গাড়িতে উঠেছি, একদম আমাদেরকে মুজদালিফায় ওই গাড়িতেই অবস্থান করা। মুজদালিফাতে অবস্থান করা শেষে ফজরের পরে যখন আমরা হোটেলে ফিরে আসছি, একদম গাড়ি হোটেলের দরজা পর্যন্ত আসছি। ফলে আমার যে অসুস্থ মানুষগুলো ছিল তাদেরকে নিয়ে আমার কোনো ঝামেলা করতে হয়নি বা কোনো কষ্ট পোহাতে হয়নি। দ্বিতীয় হচ্ছে যেটা বলেছেন আব্দুল গাফফার সাহেব, যে 10 তারিখ সকালে পাথর মারা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত হাজী সাহেবকে পাথর মারতে হয়। সেই সময়টা ফজরের পরে থেকে আপনার দ্বিপ্রহরের আগ পর্যন্ত প্রচন্ড চাপ থাকে, সবাই একবারে মারতে চায়। এই অবস্থায় ওনার যে পরিকল্পনা, যে আমরা মুজদালিফা থেকে আগে সরাসরি হোটেলে চলে আসি, হোটেলে এসে আমরা ফ্রেশ হই, নাস্তা করি, এরপরে আমরা যখন ভিড় একটু কমে তখন আমরা ধীরে স্থির ভাবে, পাশেই তো, জাস্ট আমার মনে আছে আমাদের যেতে সময় লেগেছিল 15 মিনিট, আসতে সময় লেগেছিল 10 মিনিট। কারণ হচ্ছে পাথর মারার জায়গা যে এন্ট্রান্স, এটা যেতে হয় একটু ঘুরে, বাট যখন বের হয়ে আসি সেখান থেকে আবার আমাদের হোটেলে আসাটা সহজ। তো যেতে 15 মিনিট মতো সময় লেগেছিল, আসতে 10 মিনিট সময় লেগেছে। এবং আমার ফুফু যিনি হাঁটতে পারেন না, উনি নিজে পাথর মেরেছিলেন, তো উনাকে হুইল চেয়ার সার্ভিস নিয়েছিলাম, হুইল চেয়ারে করে একদম নিয়ে যেয়ে পাথর মেরে আবার হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ এই হোটেলটা থাকার সুবিধা হচ্ছে জামারাতে, যে 3 দিন যে পাথর মারার যে বিষয়টা, একেবারেই অন্য যে কোনো এলাকা থেকে কেউ তাঁবু থেকে আসুক বা মক্কার হোটেল থেকে আসুক, তাদের চেয়ে অনেক আরামে, অনেক স্বস্তির সাথে এই পাথর মারা যায়। আমরা জাস্ট বিকালবেলা যখন পাথর মারতাম, যখন রোদটা একটু পড়ে আসতো, এরকম সময় আমরা রওনা দিতাম জামাতের সাথে সবাই একসাথে। ওই 15 মিনিট, যে যদি কেউ খুব অসুস্থ হয়, হাঁটতে কষ্ট হচ্ছে, তার জন্য তার 5 মিনিট বেশি লাগতো, তখন ভিড়টাও একটু কমে যেত। আমরা যে একদম ফাঁকা ফাঁকা পাথর মেরে আবার সুন্দর করে 10 মিনিটের মধ্যে হোটেলে চলে আসতাম। এই হচ্ছে এই জামারার পাশে সিসার হোটেলে থাকার সবচেয়ে বড় সুবিধা। যদি আমি চিন্তা করলাম যে আমার এই অসুস্থ মানুষগুলোকে নিয়ে, মহিলা, আমার ছেলে মেয়েও ছিল, তারা ইয়াং, তাদের নিয়ে সমস্যা না, কিন্তু আমার মিসেস, আমার ফুফু আর আমার ওই যে 2 জন রিলেটিভ, ইনারা অসুস্থ, একজন হাফ প্যারালাইজড। যদি এনাদেরকে নিয়ে আমার ওই মিনার তাঁবু থেকে এই 5-7 কিলো যদি প্রতিদিন হেঁটে এসে পাথর মেরে আবার 5 কিলো যদি হেঁটে ব্যাক করা লাগতো, আমার মনে হয় না এটা আদৌ সম্ভব ছিল। আর যদি কেউ চেষ্টাও করতো, তা আমার মনে হয় আল্লাহ ভালো জানেন, তারা অসুস্থ হয়ে পড়তেন বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। কারণ আপনারা জানেন যে 2024 সালে এতটাই গরম ছিল যে ওখানে প্রায় 1000-এর উপরে মানুষ শুধু হিট স্ট্রোকেই মারা গেছে। এটা আপনারা হয়তো পত্রপত্রিকায় শুনেছেন, বা আমরা তো প্রত্যক্ষ করেছি যে হ্যাঁ, কি পরিমাণ মানুষ গরমের মধ্যে মারা গেছে। ওই গরমে যদি আমরা হেঁটে আসতাম মিনার তাঁবু থেকে, কিংবা মক্কার হোটেল থেকেও যদি আসতাম, তাহলে আমাদের যে অবর্ণনীয় কষ্ট হতো। সেটাও একটু বলি, 2013 সালে আমি হজে গিয়েছিলাম, আমি আর আমার মিসেস। সেই সময় কিন্তু আমরা মক্কার হোটেলে ছিলাম, একেবারেই মক্কার 1 নম্বর গেটের কাছেই আমাদের হোটেল ছিল। তো আমরা ওই সকালবেলা পাথর মেরে হোটেলে এসে নিয়েছি।
ওই দিন আর ফিরিনি। পরের দিন আমরা এই হোটেল থেকেই পাথর মারার জন্য মিনার উদ্দেশ্যে রওনা দেই। তো ওরকম কষ্ট আমি পাইনি ওই বছর হজে। যে যখন আমাদেরকে যেখানে নামাই দিল, এখান থেকে হাঁটতে 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 যখন আমরা যাচ্ছি, আমাদেরকে পাহাড়ি এমন রাস্তায় উঠাই দিছে যে হাঁটতে হাঁটতে জামারার একদম টপ ফ্লোরে উঠে যেতে হয়েছে, হেঁটে হেঁটে। তো ওইখানে যেতে যে কষ্ট, আমার মিসেসকে তো আমি টেনে তুলতে পারি না। তো সেই হিসাবে আমরা 24 সালে যে হজে গিয়েছি সিসার হোটেলে, আলহামদুলিল্লাহ এই সিসার হোটেলটাই হচ্ছে আমার কাছে এই হজ ব্যবস্থাপনা আল ওয়াসির যে ম্যানেজমেন্ট, এর মধ্যে সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে সিসার হোটেল। এটা যারা নিবেন, এই ব্যবস্থাটা যারা নিবেন, তারা এই কষ্টটার থেকে অন্তত রেহাই পাবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত সুন্দর করে আপনি বলছেন, আলহামদুলিল্লাহ। বাকি 2024-এ আপনি আমাদের সাথে ছিলেন। 2025-এর হোটেলটা জামারার আরো অনেক নিকটে ছিল, আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এটা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিলেন, আমরা সেই ব্যবস্থাপনাটা করতে সক্ষম হয়েছিলাম। আশা করি ভবিষ্যতে হাজী সাহেবদের জন্য আরো কিভাবে সহজ করা যায় তার সর্বোচ্চ চেষ্টাটা আল্লাহই হজ গ্রুপ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো স্পেশাল বাস মিনা, মুজদালিফা, আরাফা। যারা অত্যন্ত দুর্বল, একেবারেই হাঁটতে কষ্ট হয়, ঝামেলা হয়, কোনো বছর স্পেশাল বাস নিয়েও আমাদের ক্ষেত্রে বিশেষ কিছুটা কষ্ট হয়। তারপর ওই বাসটার একটা বিশেষ সুবিধা হলো যে আপনি অন্তত সিট বাই সিট বসে আপনি যেতে পারবেন, এই গ্যারান্টিটা আছে। মুজদালেফার থেকে যেমন যারা নরমালি সরকারি সার্ভিসের উপরে নির্ভর করে, মুজদালেফার থেকে তাদের হেঁটে এসে পাথর মারতে হয়। মুজদালেফা দিয়ে পাথর মারার জায়গাটা মোটামুটি 9 কিলোমিটার। এটা হেঁটে এসে এইটা হাঁটতেই হবে যদি তার স্পেশাল বাসের ব্যবস্থা তার জন্য না থাকে। স্পেশাল বাসের ব্যবস্থা যাদের জন্য থাকে তাদের সুবিধা কি, তারা মুজদালেফা দিয়ে এই বাসটায় চড়ি আবার হোটেল পর্যন্ত, মানে জামারার কাছাকাছি হোটেল পর্যন্ত চলে আসবে। হোটেলে এসে নিজের সামানাপত্র এখানে রেখে উজু করে ফ্রেশ হয়ে দ্রুত পাথর মারার জন্য এখান থেকে যাওয়া যায়। বাকি এই বাসটা আপনার সাথেই থাকবে, আপনার জন্য সিট বাই সিট। আরাফায় আপনাকে দৌড়দৌড়ি খুব একটা করতে হবে না। বাকি সরকারি বাসের জন্য নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও 2025 সাল আমি আগেই বলছি অত্যন্ত আরামদায়ক হজ গেছে, বাস ব্যবস্থাপনা সরকারিটাও ভালো ছিল, কিন্তু তারপরও মোজদালেফার থেকে প্রথম দিন পাথর মারতে গিয়ে 9 কিলোমিটার এটা সবাই হাঁটতে হয়েছে। এই বাস সরকার কোনো সময় দেয় না এবং এটা থাকে না, এটা থাকবেও না ভবিষ্যতে। তো স্পেশাল বাস নিলে এই বাসটাও থাকে। 2024-এ যে আমাদের হাজী সাহেব যিনি বললেন, মনোয়ার সাহেব, উনি 2025 সালে 24-এ উনি স্পেশাল বাসের যাত্রী ছিলেন, ওনার ফ্যামিলি সহ সবাই, আমার যতটুকু মনে পড়ে। তারপরও আমাদের 2টা স্পেশাল বাস ছিল। আমি হয়তো ওনার বাসেরই গাইড আমি ছিলাম পার্সোনালি। তো তারপরে এই বাসটা, আমার বাসটা একটু দেরিতেই পৌঁছে, একটু না অনেকখানি। আমরা প্রায় 3টে, সাড়ে 3টার দিকে আমরা মুজদালেফায় পৌঁছছিলাম। আমি খারাপ দিকগুলোও বলছি। আর 2025 সালে আমরা রাত্র 9:45-টার ভিতরে আমরা মুজদালেফায় পৌঁছে গেছি। আরাফাত থেকে মুজদালেফায় রাত্র 9:45-টায় পৌঁছি। তো স্বাভাবিক অবস্থা থাকলে আমরা খুব আরামদায়ক ভাবে স্পেশাল বাসটা থাকলে এখানে আসা যায়। কিন্তু এটা নেওয়া না নেওয়া প্রত্যেক হাজী সাহেবের উপরেই। যদি অত্যন্ত শারীরিকভাবে দুর্বল থাকে তার জন্য নেওয়া উচিত। আর শারীরিক সক্ষমতা থাকলে আমি মনে করি এই বাসটা না নেওয়া ভালো। না নেওয়া ভালো, কারণ হজ হেঁটে যাওয়া, হেঁটে আসা, এটার ভিতরে একটা মজা আছে, এটার একটা মজা আছে। এটাকে কাজে লাগাতে পারলে ভালো। যে আমি মুজদালেফার থেকে লাখ লাখ হাজী সাহেবদের সাথে হেঁটে এসে পাথর মারলাম, এতটুকু এটা মানে হজকে অনুভবের জন্য একটু সুযোগ করে দেয়। সেই হিসেবে যাদের শারীরিক সক্ষমতা আছে, সাথে বাচ্চা বা মহিলা বা অসুস্থ কেউ নাই, তাদের স্পেশাল বাসটা না নেওয়া ভালো। যাদের সাথে মা বোন থাকে অথবা বাচ্চা থাকে তাদের জন্য স্পেশাল বাসটা নেওয়া উচিত। এটা আমাদের সাথে যাদের যাওয়া হয়, আমরা যখন কোনো বড় প্রোগ্রাম, বড় গ্যাদারিং করব কোনো হোটেলে বা কোথাও ফিজিক্যালি, তখন এটার ডিটেলস আমরা আলাপ করব। আজকে অনলাইন খুব বেশি লম্বা আমরা আর করতে চাই না, কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো বলছিলাম যে আমাদের প্যাকেজগুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা করছি। এখানে কিছু প্রশ্ন আসছে যে হজে কখন যাওয়া ভালো, আহমিয়াত, গুরুত্ব, এটা মুফতি সানাউল্লাহ রহমানী সাহেব আলোচনা করছেন, শুনছেন। মাসলা মাসাইলের ব্যাপারে মসজিদে আলোচনা হয়, আপনারা শুনবেন। আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়া, বাবা মায়ের প্রচেষ্টায় আলেম হয়েছি। আমার কোরআন হাদিসের যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করি হজের সময় হাজী সাহেবদের সকল বিষয়, হজের বিষয়ে সতর্ক থাকা এবং রাখার আমরা চেষ্টা করে থাকি। তো আলোচনাও করব অন্য সময়। আজকে শুধু হজের সফরটা কেমন হওয়া উচিত এই মানে প্র্যাকটিসটা নিয়ে আমি আলোচনাটা যতটুকু সময় পাওয়া যায় করব।
সেটা হলো হজ কখন যাওয়া উচিত। একজনে প্রশ্ন করছেন প্রশ্নের ভিতরে যে হজে কখন যাওয়া ভালো। আসলে ভালো বলতে আমরা যাচ্ছি, এই সফরটা যে শুধুমাত্র হজের সফর এটাকে আমার আগে অনুভবে আনতে হবে যে আমি কিন্তু ওমরার সফরে যাচ্ছি না। ওমরার সফর আপনি এখনো যেতে পারেন, মাত্র 1,40,000 টাকা দিয়ে ওমরা করে আসা যায়, 15 দিন থাকা যায়। তো লম্বা সময় হারাম শরীফের পাশে থাকা যায়, কোনো অসুবিধা নেই নফল ইবাদতের জন্য। তো হজের সফরের মূল কাজটা কি, এগুলা খেয়াল রাখতে হবে। মিনা, মুজদালেফা, আরাফা, জামারা, পাথর মারা, এই বিষয়গুলোকে খেয়াল রেখে এরপর হজের প্রোগ্রামটাকে সাজানো। সেই হিসাবে যেহেতু হজে যাচ্ছি, নতুন একটা পরিবেশে যাচ্ছি, সেখানের আবহাওয়া আমার মতো করে না, বাংলাদেশের মতো না। অত্যন্ত বাহিরে অত্যন্ত গরম, হোটেলের ভিতরে অত্যন্ত ঠান্ডা, পুরো হোটেল এসি, সেই হিসেবে অত্যন্ত ঠান্ডা। আবার হাজী সাহেবদের রুমমেট শেয়ারিং রুমে থাকতে হয়। একজন হাজী সাহেব খুব ঠান্ডা পছন্দ করে, সে 16তে এসি চালায় বসে থাকে। আরেকজন একটু কম ঠান্ডা পছন্দ করে, সে 26-এ চালাতে চায়। তো এরকম নানাবিধ বিষয় থাকে, যার কারণে নিজের মতো করে সবকিছু সাজানো যায় না। সেই হিসাবে বেশিরভাগ হাজী সাহেবই ওখানে যাওয়ার কিছুদিন পরে অত্যন্ত ঠান্ডা লাগায় ফেলান, পরে কাশি, জ্বর ইত্যাদি ইত্যাদি এইগুলো শুরু হয়ে যায়। তো যারা একদম শুরু দিয়ে যান তাদের জন্য এই হজের সফরটা একটু কঠিন হয়। কঠিন হয় এই কারণে যে যদি উনি মানে কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তখন মিনা, মুজদালেফা, আরাফার হজের যে আমলগুলো এইগুলা তার করা অত্যন্ত কঠিন হয়। সেই হিসাবে যারা একটু বয়স্ক বা সাথে ফ্যামিলি বা বাচ্চা আছে তাদের জন্য শেষ দিকে যাওয়া ভালো, যারা একটু দুর্বল। আর যারা সবল আছেন তারা শুরু দিয়ে গেলে অসুবিধা না, বরঞ্চ আরো ভালো হয়। আগে সবকিছু একটু দেখে টেখে নিলেন বা উম, এলাকা সম্পর্কে একটু জানা হলো, সেটা ভালো। কিন্তু যাদের সাথে ফ্যামিলি এবং থাকবে, অথবা শারীরিকভাবে দুর্বলতা থাকবে, অথবা গরম ঠান্ডার এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করতে চান, তাদের জন্য শেষ দিকে যাওয়া ভালো। আপনি যাবেন দুদিন পরই হজ, হজের কার্যক্রম আপনি আদায় করে ফেলছেন। এখন যদি আপনার খারাপ লাগেও তাহলে আপনি টিকিট কেটে দেশে চলে আসতে পারেন, হজ তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুরু দিয়ে যদি যান 35 দিন আগে, 40 দিন আগে চলে গেলেন, কিন্তু 10 দিন পরে আপনি অসুস্থ হলে আপনি তো দেশে আসতে পারবেন না, হজ ফেলে আসতে পারবেন না। তখন আপনার সেবা শুশ্রূষার জন্য খুব ঘনিষ্ঠ জনের সাথে অনেকে থাকে না, সেই হিসাবে খুব কষ্টকর হয়। এটা রুমমেটরাও 1 দিন 2 দিন একটু ভালো খাতির করে অসুস্থ হিসাবে, পরে বিরক্ত হয়। তো এটা বাস্তবতা, আমি প্র্যাকটিসটা বলছি। সেই হিসাবে যারা শারীরিকভাবে একটু দুর্বল তাদের জন্য শেষে যাওয়াই ভালো। একজনে জিজ্ঞেস করছেন গতবার আমাদের মক্তব কোনটা ছিল, বিনা কিনা। না, আমাদের বিনা ছিল না, আমি বিনায় কখনোই কাজ করি নাই। আমার ছিল রওফ মিনা, আমার মক্তব ছিল রওফ মিনা। 5 নম্বর মক্তব ছিল এটা। মিনার হোটেলের নাম কি ছিল, জামারার কাছাকাছি হোটেলের নাম কি ছিল? আমাদের হোটেল ছিল হোটেল বদর। তো এটা হলো বিন দাউদের কাছাকাছি, সীসা বিন দাউদের কাছাকাছি আমাদের হোটেলটা ছিল। এই হলো প্রশ্নগুলোর উত্তর আমি আগে দিয়ে নিলাম। এরপর হলো আপনার দায়িত্ব কি, আপনি হজে যাবেন। আজকে হয়তো আলোচনাটা এখান থেকে শুনছেন, আপনি অনেক দূরের মানুষ, হয়তো আলোয়াসির সাথে আপনার নাও যাওয়া হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে একটা ভালো এজেন্সি চুজ করবেন, কার সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন, আপনার কি করণীয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে আপনার প্রথম করণীয়, আপনি একজনের থেকে শুনে আপনার বাসার বা মহল্লার একজন কয়েকজন হাজি নিয়ে যায়, তার সাথে আপনি যুক্ত যদি হনও, না না মানে এ ধরনের গ্রুপের সাথে যুক্ত হনও, তার তো আর লাইসেন্স যদি না থাকে, তাহলে আপনার উচিত হবে কোনো লেনদেন করার আগে এই উনি কোন এজেন্সিতে যায়, কোন এজেন্সির মাধ্যমে উনি হাজি পরিবহন করে, সেই এজেন্সির অফিস পর্যন্ত আপনার কষ্ট করে যাওয়া। এত টাকা এত সময় ব্যয় করে আপনি এত লম্বা একটা সফর করবেন, এত কষ্টকর সফর, আপনি ওই এজেন্সির অফিস পর্যন্ত যাবেন। যাওয়ার পরে আপনার কি কি প্রয়োজন, আপনি কি কি চান, এগুলো নোট রেখে ওনার সাথে ওই এজেন্সির মালিকের সাথে আলাপ করবেন সেইটা দিতে সক্ষম কিনা। এজেন্সির মালিক সাধারণত আপনার সাথে যদি একটু ভালো হয়, 10% বা 20% এজেন্সি দুষ্ট আছে, বাকি 80% এজেন্সি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আর 10% এজেন্সি তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দেয়। তো আপনি একটা ভালো এজেন্সি চুজ করার ক্ষেত্রে ওই এজেন্সির অফিসে যাবেন, মালিকের সাথে কথা বলবেন। আশা করি আপনারা 10 মিনিট কথা বললে বুঝতে পারবেন যে উনি আপনার জন্য কি করবে, কতটুকু আপনার ওয়াদা রক্ষা করবে। আপনি বলবেন যে আমাকে যা যা বলবেন এটা আপনার প্যাডে লিখে আমাকে সিল দিয়ে তারপর সিগনেচার করে দিতে হবে। এটাও যদি উনি দেয়, আশা করি উনি রক্ষা করবে। কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করে, গ্রুপ লিডার বা কাফেলা পরিচালনা হিসাবে, এদেরকে যদি আপনি বলেন যে বাইতুল্লাহর একদম কাছে রাখতে হবে, তো উনি এমন ভাবে আপনাকে উপস্থাপন করবে যে আপনি জানালা খুললেই বাইতুল্লাহ ধরতে পারবেন, এইরকম একটা ভাব লয়। তো বাস্তবতা আসলে এটা সম্ভব না, বাস্তবতা আসলে সম্ভব না। কিন্তু উনি আপনাকে হারাইতে চায় না, এই জন্য এই ধরনের ছলচাতুরির আশ্রয় নেয়। এই জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এজেন্সির অফিসে গিয়ে
মালিকের সাথে কথা বলে অন্তত যাওয়া সম্ভব না হলেও ফোনে 2-4 বার মালিকের সাথে কথা বলে মিলাই নেবেন যে ঠিক আছে কিনা, আপনি যা যা চাইছেন সেইগুলো সে দিতে সক্ষম কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা। অনেক এজেন্সি 1-2টা প্যাকেজের বাহিরে আপনি একটু ঘুরায় গাড়ায় বললে সেই প্যাকেজ করতে সক্ষম না, তার সেই সক্ষমতাই নেই। সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করাই ভালো হবে। তো এটা একটা বিষয়। আর আমার সাথে যদি যাদের সফর হয়েছে আলহামদুলিল্লাহ, একজনকে তো পাইলাম, আরো যদি কেউ থাকেন তাহলে তিনি জানেন যে হজের সময়টায় হজ প্রশিক্ষণ আপনি 10-12 যদি দেন, পুরা 12 মাসে যদি প্রশিক্ষণের মধ্যে থাকেন, এ দিয়ে হজ আদায় করা আসলে সম্ভব না। হজ আদায় করতে হলে আপনার যে গাইড থাকবে সে আপনার সাথে থেকে সবকিছু ধরে ধরে তারপর দেখাই দিতে হবে যে এখন এই কাজটা এটা এভাবে করতে হবে, আজকে সকালে এই কাজ এইভাবে করতে হবে, আসেন আমরা সবাই মিলে করি। এইভাবে ধরে ধরে যদি না করাই দেওয়া হয় তাহলে হজ করাটা অত্যন্ত কঠিন। আমি চেষ্টা করি, বিশেষ করে হজ তো 5 দিন, জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজ। এই 5 দিন হাজী সাহেবদের সাথে সার্বক্ষণিক থেকে আমরা গাইড হিসাবে, সরকার আমাদেরকে বলে যে 46 জন একজন গাইড দেবেন। আলহামদুলিল্লাহ আলওয়াসি এখনো পর্যন্ত কখনোই 46 জন একজন গাইড দেয় না। আমার ধারণা 46 জন মানুষ একজনে গাইড করে এটা সম্ভব না কুলাইয়ে ওঠা। এই জন্য আমরা সাধারণত 25 থেকে 30 জন হাজির বিপরীতে একজন গাইড আমরা রাখি। তো এইভাবে আমরা গাইড করে সাথে রেখে, এবং সবাই আলেম থাকে আমাদের গাইডের, সেই হিসাবে এইভাবে আমরা চেষ্টা করে থাকি। যদি আপনারা আমাদের সাথে কেউ সফর করেন, আমরা ভবিষ্যতেও এই চেষ্টাটা অব্যাহত রাখবো, এবং আপনাদের প্যাকেজের শারীরিক অবস্থা অনুযায়ী আমাদেরকে বললে আমরা আপনার জন্য ভালো একটা প্যাকেজের সাজেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, যদি কেউ শর্ট প্যাকেজ লাগে 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন, এগুলো করা সম্ভব, আমাদের সাথে আলাপ করলে আমরা এটা করে দিব। কিন্তু হজ প্যাকেজের দুর্বল দিক হলো যে শর্ট প্যাকেজ হইলে খরচ কমে না, বরঞ্চ কিছুটা বাড়ে। এটা বিভিন্ন কারণে হয়, এটা কখনো বসলে তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারবো। এবছরও যদি কেউ হজে যেতে চান 2026-এ, তাহলে এখনই সময়। প্রি রেজিস্ট্রেশন তো চলমান, প্রাথমিক নিবন্ধন যেটা, আর নিবন্ধন শুরু হবে এই মাসের 26 তারিখ থেকে। জুলাই আজকের থেকে শুরু হওয়ার কথা, তো আজকে হয়তো শনিবার, কিন্তু এটা এই মাসের ভিতরে মানে সোমবার থেকে শুরু হয়ে যাবে। সোমবার থেকে শুরু হলে এটা 12ই অক্টোবর লাস্ট ডেট। 12ই অক্টোবরের ভিতরে সরকার ঘোষণা মতে 4 লক্ষ টাকা জমা দিয়ে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিবন্ধন সম্পন্ন করতে হবে। অতএব আমাদের হাতে আর সময় নেই। এটা হলো বিষয়, আমাদের এখনই হজের প্রস্তুতি নেওয়ার সময়। তৃতীয় বিষয় হলো যে আমরা হজে যাওয়ার জন্য যেই প্রস্তুতি গ্রহণ করি সেখানে আমাদের কি কি জিনিস দরকার। তো কি কি জিনিস দরকার এগুলো তো আমরা গ্রুপে দিয়ে থাকি, পার্সোনালি কেউ কেউ চাইলে আমরা দিয়ে দিব। এগুলো এখনো সময় হয় নাই। বাস্তবতা যেটা জানার বিষয় সেটা হলো আপনার শারীরিক অবস্থা অনুযায়ী, আপনি যদি শারীরিকভাবে কোনো বড় রকম অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে আপনার হজ সফর থেকে বিরত থাকা ভালো। এই জন্য কঠিন কোনো অসুস্থতা নিয়ে হজের সফর না করা, এটা খেয়াল রাখা। অত্যন্ত দুর্বল যদি হন, হুইল চেয়ারে চলা ছাড়া কোনো বিকল্প নাই, সেক্ষেত্রেও বদলি হজের মাধ্যমে এটাকে অ্যাভয়েড করা ভালো। আপনার পরিচিত জন, ঘনিষ্ঠ জন, আত্মীয় স্বজন, ছেলে বা অন্য কারো মাধ্যমে বদলি করাই দেওয়াই আসলে ভালো। কারণ এত অসুস্থতা নিয়ে হজের সমস্ত আহকাম আরকান গুলো সুন্দরভাবে আদায় করা সম্ভব হয়ে ওঠে না হাজী সাহেবদের জন্য। এই জন্য নিজেদের খেয়াল রাখতে হবে যে আমি আসলে হজের এই জটিল বিষয়গুলো কতটুকু সক্ষম, এটা আদায় করার জন্য আমার সেই সক্ষমতা আছে কিনা, বা আমার শারীরিক সেই অবস্থা আছে কিনা। আরেকটা, আমাদের সমাজের প্রচলিত অত্যন্ত দুর্বল একটা দিক, সেটা হলো আমরা আমাদের বন্ধু বান্ধবীকে যদি জিজ্ঞাসা করি যে ভাই হজ করলেন না, আপনার উপরে তো হজ ফরজ হয়ে গেছে, তো উনি বলে যে ভাই এই বয়সী হজ করে ফেলবো, মাত্র 28 বছর বয়স বা 30 বছর বয়স, হজ করলে তো ভাই সব গুনার কাজ ছেড়ে দিতে হবে। মানে একজন মুমিন, একজন মুসলমান, সে গুনাহ করবে এই আশায় সে আর হজ করতেছে না, তার মনের ভিতরে একটা আশা, সে এখনই গুনাহ ছাড়বে না, সে গুনাহ করবে, এই জন্য সে হজ আদায় করে না। আল্লাহ রব্বুল আলমিন এর থেকে আমাদেরকে হেফাজত করুন। যখনই হজ ফরজ হয় তখনই হজ আদায় করতে হবে। আর গুনার থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা এবং নিজের অত্যন্ত প্রচেষ্টা থাকতে হবে যে আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। এইরকম ভাবে এই চেষ্টাটাও থাকতে হবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। সবশেষ বিষয় যেটা, সেটা হলো
ওমরার বিষয়ে একজনে জিজ্ঞেস করছেন। ওমরার বিষয়ে আসলে আমি গ্রুপে রমজানের ওমরার বিষয়ে আলাপ করছেন। রমজানের ওমরার প্যাকেজ এখনো আসে নাই। আমরা যখন আসে আমরা আলওয়াসি হজ গ্রুপের ভিতরেও দিয়ে রাখবো। আর প্রয়োজনে আমাদের নাম্বার নিয়ে রাখবেন। অন টু ওয়ান আলাপ করলে আমরা ওমরার প্যাকেজ গুলো দিয়ে দিব। আপাতত ওমরার চলমান প্যাকেজ হলো আমরা যেটা করে থাকি 1,50,000 টাকা থেকে শুরু, উপরে এটা 5 লাখ পর্যন্ত আছে। যে যেভাবে চাই ওইভাবে ব্যবস্থাপনা সেই হিসাবে আমাদের ব্যবস্থা হয়ে থাকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হয়তো আমি প্রশ্নের উত্তর দিব। জিজ্ঞেস করছেন আমাদের প্যাকেজগুলো খাবার সহ কিনা এবং কোরবানি সহ কিনা। আমাদের সকল প্যাকেজগুলো 3 বেলা খাবার সহ, সকালের নাস্তা সহ 3 বেলা খাবার সহ। সিলভার প্যাকেজ এবং গোল্ডেন সিলভার প্যাকেজে আমাদের ডাইনিং এ বসে প্রতিবেলাই গরম খাবার পরিবেশন করা হয়। এবং গোল্ডেন প্যাকেজেও আমরা প্রাথমিকভাবে যতটা সম্ভব আমরা ডাইনিং এর ব্যবস্থা করি। যখন 5 স্টারে চলে যায় ওখানে তো ডাইনিং করা যায় না, তখন তার জন্য আলাদা ব্যবস্থা করা হয় অথবা পেমেন্ট করে দেওয়া হয়। আর কোনো প্যাকেজের ভিতরেই আমরা কোরবানি নিজেদের দায়িত্বে রাখি না, এটা হাজী সাহেবদের দায়িত্বেই থাকে। উনি যদি ব্যাংকে উনি কিভাবে কোরবানি করতে চান আমাদেরকে বললে আমরা ওইভাবে তাকে সহায়তা করে থাকি। উনি হয়তো ব্যাংকের মাধ্যমে করবেন, ব্যাংকে কোথায় টাকা জমা দিলে কিভাবে স্লিপটা পাবেন আমরা সহায়তা করব গাইড হিসাবে। উনি যদি নিজে করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে চান, যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা চেষ্টা করবো সেই সহযোগিতা করার। অথবা গ্রুপের সাথে করতে চান, অনেক হাজী সাহেব একত্রে মিলে টাকা জমা করে একটা গ্রুপের মাধ্যমে আমরা কোরবানিগুলো করে থাকি, সেখানে যদি করতে চান সেভাবেও আমরা ব্যবস্থা করব। কিন্তু খরচটা তার দায়িত্বই থাকবে প্যাকেজের বাহিরে। কোরবানির সকল প্যাকেজ আমাদের একটা কন্টেন্টও আছে, ইনশাল্লাহ আমরা গ্রুপে শেয়ার করে দিব। এছাড়া আরেকজন জানতে চেয়েছেন রেজিস্ট্রেশন যদি কেউ এবছর করেন যেতে না পারেন তাহলে কি করণীয়, এবং এর সাথে জানতে চেয়েছে রেজিস্ট্রেশন করার পরে এজেন্সি পরিবর্তন করা যায় কিনা। প্রি রেজিস্ট্রেশন যদি কেউ করে থাকেন 30,000 টাকা জমা দিয়ে যে প্রি রেজিস্ট্রেশন করা হয়, এটা করার পরে এজেন্সি পরিবর্তন করা যায় দুইটা পদ্ধতিতে। এক, আপনি ওখান থেকে ক্যান্সেল করে আপনি রিফান্ড করে নিবেন, যে এজেন্সিতে যেতে চান সেই এজেন্সিতে যাবেন। এর দ্বারা কম প্রশ্নের সম্মুখীন হবেন। অনেক এজেন্সি হাজী সাহেবদের ছাড়তে চান না, এটা একটা ঝামেলা হয়ে যায় অন্য এজেন্সিতে ট্রান্সফার চাইলে। আরেকটা হলো ওই এজেন্সি যদি ভালো এজেন্সি হয় তাহলে, বা তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয় তাহলে আপনি তাকে বললেই হবে যে ভাই আমি তো আপনার 56 নাম্বার লাইসেন্স, আমি আপনাকে আপনার এখানে প্রি রেজিস্ট্রেশন করছিলাম, আমি এখন 205 নাম্বার লাইসেন্স যাইতে চাই, আমাকে ট্রান্সফার করে দেন। তো এজেন্সি চাইলে এটা 1 মিনিটের ব্যাপার। তবে ট্রান্সফার সবসময় চালু থাকে না, যখন চালু থাকে তখন উনি এটা 10 সেকেন্ডে করে দিতে পারেন। ওনার ইউজার পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে ঢুকে ওই এজেন্সিতে ট্রান্সফার করে দিবেন, তাহলে আপনার 30,000 টাকা সহ ওনার ওই যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিতে চলে যাবে। সেই ক্ষেত্রে যেখান থেকে আসবেন ওনার একটা দাবি থাকে, উনি তো আপনাকে নিয়ে কিছু কাজ করছে, সেই হিসেবে ওনার অফিসের একটা খরচ আছে, ওনাকে হয়তো 5,000 টাকা আপনাকে দিতে হবে। আবার যে গোল্ড এজেন্সিতে যাবেন উনি আবার এই 5,000 টাকা অবশ্যই আপনাকে ডিসকাউন্ট করে দিবে। গোল্ডেন শিফটিং প্যাকেজটা কয় দিনের? গোল্ডেন শিফটিং প্যাকেজটা আমাদের যেটা হয়ে থাকে 18 দিন থেকে প্লাস যে কোনো দিনই আমরা করে থাকি, সাধারণত 35 দিন। বাকি যদি এটা কেউ 18 দিন 22 দিন করতে চায় সেটা অবশ্যই সুযোগ আছে। সর্বনিম্ন 12 দিনের উপরে যে কোনো প্যাকেজই আমরা করে দিতে পারবো। নরমালি আমাদের এই প্যাকেজটা 35 দিনের। আর একটু পঞ্চম যে প্যাকেজটা সেটার কয় দিনের হবে এবং সেটার নাম কি বলেছেন কাইন্ডলি বলবেন? কোনটা কোনটা? সেটা পঞ্চম প্যাকেজটা, লাস্টের প্যাকেজটা। আমরা এটা এটা আমাদের অফিসিয়াল নাম আমরা প্লাটিনাম প্যাকেজ দিছি, বা 5 স্টার স্থায়ী প্যাকেজ যেটা, এটা এটা আমাদের হইলো মক্কাতে কোলক টাওয়ার এবং মক্কা টাওয়ারের কোন একটা আমাদের থাকার ব্যবস্থা, মানে পুলম্যান জমজম বা মোভেনপিকে অথবা হিলটনে। আর মদিনাতেও সেম, মোভেনপিক অথবা মদিনা আকিক, এগুলা থাকার ব্যবস্থা থাকবে। এই প্যাকেজটা পার পার্সন মূল্য হলো 16,50,000 টাকা। এটার রিটার্ন টিকিট হাজী সাহেব যেই ডেটই আসতে চান রিটার্ন টিকিটটা আমরা ব্যবস্থা করে দিব। অন্য অন্য ইতে শর্ট প্যাকেজ হইলে রিটার্ন টিকিট হাজী সাহেবের দায়িত্বে থাকে, কিন্তু এই প্যাকেজটাই শুধুমাত্র রিটার্ন টিকিটটাও আমাদের দায়িত্বে। হাজী সাহেব যে কয়দিনের প্যাকেজে করতে চান ওই কয়দিন হিসাব করে আমরা তার জন্য রিটার্ন টিকিটের ব্যবস্থা করে দেবো। জাযাকাল্লাহ। আর লাস্টের যে প্যাকেজ বলছিলেন না, মির্জা পৌঁছিয়া বা যে জায়গায় রাখবেন 8,50,000 টাকা, সেটা কয় দিনের শেষের প্যাকেজটা? এটাও 35 দিনের প্যাকেজ। যদি কেউ শর্ট করতে চায় তাহলে শর্ট করে কাস্টমাইজ করে দেওয়া যাবে। এই প্যাকেজের নাম কি? আমাদের এটা সিলভার স্থায়ী প্যাকেজ। জি, জাযাকাল্লাহ। সিলভার স্থায়ী প্যাকেজ আমরা গ্রুপে সবগুলো দিয়ে রাখবো ইনশাল্লাহ, আপনাদের দেখতে সুবিধা হয়।
জি, জি। তো জি, ইনশাল্লাহ আমরা স্পেশাল বাস কোন প্যাকেজের সাথে? এটা আসলে যে কেউ নিতে পারবে। একজন প্রশ্ন করছেন। স্পেশাল বাস ইকোনমি প্যাকেজেও নেওয়া যাবে, তবে এক্সট্রা পেমেন্ট করতে হবে 1050 রিয়াল। আর গোল্ডেন প্যাকেজ এবং হইলো প্লাটিনাম প্যাকেজের সাথে অটো আছে বাসটা। আর প্লাটিনাম প্যাকেজের সাথে ভিআইপি তাবু লাগানো আছে, অটো ভিআইপি তাবু আছে। জি, আরেকজন বলেছেন আলোচনা রেকর্ডের ব্যবস্থা আছে। যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি আলোচনা আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। প্লাটিনাম জি, 100% প্লাটিনাম প্যাকেজটা কি? প্লাটিনাম প্যাকেজ হলো 5 স্টার স্থায়ী প্যাকেজ। সে যতদিন সফরে থাকবে ফুল টাইমটাই সে 5 স্টার প্যাকেজেই থাকবে। এই প্যাকেজটার টাইম হলো, ডিউরেশন হলো, আমাদের এখান থেকে 18 দিনে এই প্যাকেজটা করা আছে। যদি কম বেশ করতে হয় তাহলে আমরা সেটা আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। আর এটার সাথে ভিআইপি তাবু দেওয়া আছে, প্লাটিনাম প্যাকেজের সাথে ভিআইপি তাবু অটো দেওয়া আছে, 1 নম্বর তাবু। এই হলো বিষয়। আর কোনো বিষয়ে যদি কারো জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমরা জেনে আমরা আজকের জন্য এখানে শেষ করবো। আর খুব শীঘ্রই আমরা ঢাকাতে আমি একটা একটু জানতে চাচ্ছিলাম যে জি, সিসার হোটেলে থাকা, যে এটা কি আপনাদের সব প্যাকেজের সাথেই আছে, যেটা ওই যে জামারার কাছে যে থাকাটা? এইটা ইকোনমি প্যাকেজের হোটেলটা আলাদা, আর সিলভার প্যাকেজ অন্যান্য সব প্যাকেজের জন্য একটা হোটেল। জি, এটা সব প্যাকেজের সাথেই আছে, সব প্যাকেজের সাথে আছে। আপনাদের প্যাকেজের ডিটেলস গুলো কি আপনাদের পেজে দেওয়া আছে, আলওয়াসির পেজে? এখনো পর্যন্ত যেহেতু সরকার ঘোষণা করে নাই, আমরা ইনবক্সে দিয়ে থাকি। প্রকাশ্যে আনা একটু ডিস্টার্ব আছে, তো তারপরও আমাদের গ্রুপ পেজে দিয়ে দিলে খুব একটা অসুবিধা নেই। আমি দিয়ে রাখবো সব প্যাকেজ গুলো ইনশাল্লাহ। আজকে আমরা লসে হজ গ্রুপের ওই পেজে আমরা দিয়ে রাখবো প্যাকেজ গুলো। সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান। এই এই গত বছরে যে একটা ভাইরাল ভিডিও হয়েছিল আপনার হচ্ছে খাবার নিয়ে, এই খাবার নিয়ে কি কোনো সমস্যা করে নাকি আমি আপনার জানতে হলো সৌদি চাই যে কোম্পানিগুলো? জিয়া সাহেবের ইটা এইটা এইটা মিনায় একটা তাঁবুর ক্ষেত্রে এই জটিলতা হয়েছিল। ওনারা যে পরিমাণ খাবারের হিসাব করছে, এটা ওনাদের জন্য পর্যাপ্ত ছিল না। কিছু এক বেলায় কিছু শর্ট হয়েছিল, এটা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল যতটুকু আমরা জেনেছি। আর বাকি যে প্রায় 200-300 তাঁবু ছিল, কারোই এই ঝামেলা হয় না, শুধু একটা তাঁবুতে এই ঝামেলা ছিল। এটা আমাদের কোম্পানির ভিতরেও না, মানে আমরা যে জোনে ছিলাম এই জোনেও না, অন্য একটা জোনে। কিন্তু বাংলাদেশি হাজী সাহেবরা ছিলেন ওখানে। জি, পাকিস্তান আর বাংলাদেশি হাজী সাহেবরা ছিলেন। তো এটা একটা তাঁবুতেই হয়েছিল। এবং আমার ওনাদের থেকে ক্ষেত্রে গেছে। আমাদের মোয়াল্লেম বা আমাদের মুয়াসসাসায় এরকম কারোই হয় নাই। আমাদের না, কারোই হয় নাই আলহামদুলিল্লাহ। এই, তো এটা এটা সাধারণত হয় না মিনাতে, কিন্তু হয়ে গেছে বাই চান্স। স্পেশাল বাসের সার্ভিসটা আসলে কয়দিন হয় একটু কাইন্ডলি বুঝিয়ে বলবেন? স্পেশাল হ্যাঁ, বাস। সুন্দর প্রশ্ন। স্পেশাল বাসের সার্ভিসটা হয়, আমরা হলাম 7 তারিখ রাতে হোটেল থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা করি। তো এই 7 তারিখ রাত থেকে শুরু হবে। এটা হলো 12 তারিখ বিকাল পর্যন্ত চলবে। মোটামুটি 5 দিনই এই বাসটা আপনাকে এই সার্ভিসটা দিবে। যেমন আপনাকে আপনি হোটেল থেকে মিনার তাঁবুতে নিয়ে যাবে, এবং পরের দিন আবার মিনার তাঁবুত থেকে এটা আরাফায় নিয়ে যাবে। আবার সূর্য অস্তের পরে আরাফাত থেকে মুজদালেফায় নিয়ে আসবে। মুজদালেফাত থেকে ফজরের পরে আপনাকে জামারার কাছাকাছি যে হোটেল থাকবে সেই হোটেলে নিয়ে আসবে। এবং যদি কেউ সন্ধ্যের পরে রাতে মিনায় যেতে চায়, তো এই বাসটা আবারও মিনায় নিয়ে যাবে হাজী সাহেবদের। পরদিন আবার এই বাসটাই ফরজ তওয়াফ করার জন্য হোটেল থেকে হাজী সাহেবদের হারামে নিয়ে আসবে। ফরজ তওয়াফের পরে হাজী সাহেবদের নিয়ে আবারও হোটেল বা মিনায় চলে যাবে। এইভাবে মানে 5 দিনের যতগুলো সার্ভিস মানে যাতায়াত আছে, গ্রুপ যাতায়াত, সবগুলো জায়গায় এই বাসটা ব্যবহার হবে। সালামু আলাইকুম ভাইজান। বলছি 7 তারিখ রাত্রে মানে সন্ধ্যায় রওনা হওয়া মানে বাঞ্ছনীয়, নাকি হচ্ছে 8 তারিখ ফজরের পরে রওনা হওয়া ভালো? ভালো বলছেন। আহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখ ফজরের পরে মিনায় গেছেন। কিন্তু তখন তো আসলে মানে লোক কম ছিল, যাতায়াত সহজ ছিল। এখন যেহেতু প্রায় 18-20 লক্ষ মানুষ যাতায়াত, অতএব এটা সবাই যদি 8 তারিখ সকালে চিন্তা করে তাহলে কিছু অসুবিধার সম্মুখীন হয়। গাড়ি পাওয়া অনেক ক্ষেত্রে রোড ঘাট ব্লক হয়ে থাকে। নাম্বার 2 হলো মিনার তাঁবুতে কিছু অসুবিধা হয়। তাঁবুগুলো তো শেয়ারিং তাঁবু থাকে। আপনি গিয়ে দেখবেন যে রাতে যে গ্রুপটা ঢুকছে ও পুরো তাঁবুটারে মেচাকার করে ফেলছে।
তো আপনার বাকি দিনগুলা বসা ওঠা ইত্যাদির জন্য অনেক ক্ষেত্রে এই জটিলতাগুলো তৈরি হয়। সেজন্য সবাই যখন যায় ফার্স্ট টাইম চলে গেলে অন্তত এই কাজগুলো একটু নিরাপদে আরামদায়ক ভাবে করা যায়, রিস্ক কম থাকে। স্পেশাল বাস সার্ভিসটা যদি আমি নিতে চাই তাহলে বাংলাদেশি টাকায় পার পার্সন কত টাকা তার পে করতে হয় এক্সট্রা? মোটামুটি 34 থেকে 35,000 টাকা। এটা কি প্যাকেজ যখন বুকিং দেওয়া হয় তখনই দিতে হয় নাকি ওখানে গিয়ে দিতে হয় তার? না, প্যাকেজ বুকিং দিবেন যখন তখনই এটা দিতে হবে একটা সময় পর্যন্ত। আমরা বাসগুলো অনেক আগেই করে ফেলতে হয়, এগুলো অনলাইনে পেমেন্ট করে দিতে হয় ওদেরকে, ওখানে গিয়ে দেওয়ার সুযোগ নেই। ভিআইপি প্যাকেজে তো মনে হয় স্পেশাল বাসটা এমনিতেই থাকে, তাই না? প্লাটিনাম বা হ্যাঁ, যেগুলো ভালো গোল্ডেন এবং প্লাটিনামে অটো থাকে, এটা গোল্ডেন প্লাটিনামে অটো আছে। আর সিলভার আর ইকোনমিতে যদি কেউ নিতে চায় তাহলে আলাদা করে বলতে হবে যে নিতে চাই। আর গোল্ডেন আর ইতে অটো থাকে। আরেকটা বিষয় হলো যে আসলে হজের বিষয়গুলো সবাই ওই যে মানে একটা ঝামেলা হয়ে যায় যে অনেকগুলো বই পড়ি আমরা, যেহেতু হজে যাব একটা মানে আবেগ থাকে, এই আবেগের কারণে যখন যে বইটা আমার হাতে আসে সবসময় অনেকগুলা বই পড়ি। এই ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব, যে কোনো একটা বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকা ভালো, যে আমি যেই বইটা আমার কাছে ভালো লাগছে একটা বইই পড়বো। তাহলে হজের মাসলার একটু ভিন্নতা আছে বিভিন্ন সময়। হজই তো 3টা পদ্ধতিতে করা যায়, সেই হিসাবে একটা বই পড়লে আপনি এক মনে একটা বিষয়ের উপরে স্থির থাকতে পারবেন, নতুবা নিজের ভিতরে একটা টেনশন চলে আসবে যে আসলে উনি লেখলো এক রকমের, উনি লেখলো আর এক রকমের, ঘটনাটা কি। এর ডিটেলস দেয়া, কোরআন হাদিস ঘাইটা সবকিছু বের করা, এই সময় তো আমাদের হয় না, যার কারণে নিজের ভিতরেই একটা অস্থিরতা তৈরি হয় তখন। এই জন্য একটা বই পড়া ভালো, যারাই পড়বেন একটা বই পড়বেন। আর আমি আপনাদের কাছে একটা প্রস্তাব আশা করি, সেটা হলো আমরা যদি অভিজ্ঞ আলেমদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম ফিজিক্যালি করতে চাই। এটা আসলে আমাদের জন্য কি শুক্রবার ভালো না শনিবার ভালো? হয়তো এখানে যারা আছেন সবাই থাকতে পারবেন না, আবার নতুন করে অনেকে জয়েন হবে আলহামদুলিল্লাহ। তো আমরা একটা দিন এরকম যদি গ্যাদারিং করি বিকালে বা সন্ধ্যায় বা দুপুরে লাঞ্চে, শুক্রবারের জন্য ভালো হয় না শনিবারের জন্য সবার জন্য ভালো হয়? আপনাদের আলোচনার মাধ্যমে একটা আইডিয়া নিব যে আসলে সবাই কি চায়। সালাম আলাইকুম। আসসালাম, জি। আচ্ছা, ওই যে 5 দিনের প্যাকেজ বলতেছেন স্পেশাল বাসের ব্যাপারে, এটা জি, কি ওই অস্থায়ীর ক্ষেত্রে মানে ফেতরার ক্ষেত্রে নাকি? যে কেউ নিতে পারবে। স্থায়ী যে থাকবে উনিও নিতে পারবে, অস্থায়ী যে থাকবে উনিও নিতে পারবে। নরমালি তো গাড়ির ব্যবস্থা থাকে মিনায় যাওয়ার দিন, আরাফাতে যাওয়ার দিন এবং আরাফাত থেকে মুজদালিফায় মুজদালিফা আসার দিন, এই আসার কয়দিন দিন, জি। 3 বারই তো লাগে গাড়ি। এই কয়দিন সরকারি সার্ভিসটা আপনার সাথে থাকবে মুজদালিফা পর্যন্ত। কিন্তু অসুবিধাটা হলো আরাফাত থেকে মুজদালিফায় আসার জন্য প্রত্যেক 100 জনের জন্য একটা গাড়ি দেয়। যে একটা গাড়ি থেকে 100 জন যাত্রী কোনোভাবে ওঠা সম্ভব? সেখানে যদি মা বোন থাকে আর বাচ্চারা থাকে, কোনোভাবে কি সম্ভব কিনা? আদৌ সম্ভব না, আদৌ সম্ভব না। যার কারণে হয় কি ধাক্কাধাক্কি, দৌড়াদৌড়ি ইত্যাদি এইগুলো হয়ে থাকে। যারা শারীরিকভাবে সক্ষম এরা উঠে সিট দখল করে ফেলে, এরপর দুর্বল কেউ উঠলেও তার জন্য সিট ছাড়া হয় না। তো নানাবিধ কারণে এই লোকগুলো পরে খুব অবহেলার মধ্যে পড়ে। এই জন্য আমি দুর্বলদের জন্যই স্পেশাল গাড়িটার কথা বলি। সবল যারা আছে তারা ধাক্কায় ধোক্কাইয়া ওখানে উঠতে পারবে, আবার মুজদালিফার থেকে 9 কিলো হেঁটে পাথরও মারতে পারবে, তাদের জন্য খুব একটা অসুবিধা নেই। কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য এই কাজগুলো একটু আরামে বা শান্তিতে বা নীরবে করতে পারার জন্য এই বাসটা নিলে ভালো। আমি একটু কথা বলতে চাই। জি, জি। সেটা হচ্ছে যে দুইটা বিষয় বলি। একটা হচ্ছে এই স্পেশাল বাস না নিয়ে সরকারি বাস। 2013 সালের হজে আমি তখন স্পেশাল বাসের সুযোগও ছিল না, সরকারি বাসেই ছিলাম। আরাফাত থেকে আসার সময় রীতিমতো বহু মানুষকে দেখেছি হজ শেষ আরাফার ময়দানেই, মানে মারামারি গুতাগুতি শুধু না, মানে আমাদের এজেন্সির জন্য বরাদ্দকৃত বাসে পাকিস্তানিরা বসে আছে গায়ের জোরে, তাদেরকে নামানোরও কোনো অপশন নেই। আর আমি যতদূর শুনেছি যে বাসে একবার যদি কেউ উঠে বসে পুলিশও এসে তাকে নামাতে পারবে না। ও কার বাস কার কি এটা বিষয় না, যে উঠছে তো উঠছে, তাকে নামানো যাবে না। ওই এটাই বাসটা এটাই আমাদেরকে আমার মিসেসকে নিয়ে আমার ওই গাদাগাদি করেই দাঁড়ায় দাঁড়ায় হলেও আসতে হয়েছে মুজদালিফা পর্যন্ত। এটাই ওই ঠিক। অভিজ্ঞতার আলোকেই আমি 24 সালে কিন্তু স্পেশাল বাস করেছি। আর দ্বিতীয় হচ্ছে আপনি যে বলেছেন যে আমাদের বসার যে বিষয়টা এরকম, এটা আমার কাছে মনে হয়েছে
আহ, শুক্রবার বিকালটা হলে ভালো হয়। শুক্রবার বিকালটা হলে ভালো হয় কেন, যে জুম্মা নামাজেরও প্রেশারটা থাকে না, আর শনিবারে অনেক আছে প্রাইভেট অফিস আছে যেগুলো শনিবারে বন্ধ থাকে না, শনিবারে অফিস খোলা থাকে প্রাইভেট অফিসগুলো। তো শুক্রবার বিকালটা আমার মনে হয় বেস্ট অপশন। যদি এটা ধরেন 4টা থেকে বা 5টা থেকে জি 6টা জি 7টা পর্যন্ত, 5টা থেকে 7টা 2 ঘন্টা মনে হয় যথেষ্ট। জি। আর সবার উদ্দেশ্যে একটু মাঝখানে বলে রাখি যে 14, 15, 16 অগস্ট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা ফেয়ার আছে, যেখানে বাংলাদেশের সব এজেন্সিগুলো এক ছাদের নিচে আসবে। তো সেখানে আপনারা অবশ্যই আসতে পারেন, আমাদেরকেও পাবেন ইনশাল্লাহ, আশা করি অবশ্যই পাবেন। আমি স্টল নিয়েছি, 2টা স্টল আছে আমার। তো ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। এর আগে 2022 সালে এই হজ ফেয়ার হয়েছিল, সেখানে আমরা আলোসি তৃতীয় পুরস্কার পেয়েছিলাম। হাজী সাহেবদের, পুরাতন হাজী সাহেবদের ফিডব্যাকের উপরে ভিত্তি করে, যে হাজী সাহেবরা আলোসি সম্পর্কে বা নীর সম্পর্কে কি বলে। আমার তো হজ এজেন্সি নীর নামে, যদিও আমার সবাই আলোসি হজ গ্রুপ নামেই চিনে। ওখানে আমার আরেকটা এজেন্সি আছে তাই। কিন্তু ইনশাল্লাহ 14, 15, 16 যদি ওখানে আসেন সবাইকে পাবেন। আমাদের স্টলেও অবশ্যই আপনারা আসবেন। আমরা গ্রুপে স্টলের অ্যাড গুলা দিয়ে রাখবো, যখন এটা কনফার্ম হবে আমার স্টল নাম্বার কত, ওখানে ইনশাল্লাহ কথা হবে, আপনাদের সাথে দেখা হবে, বসে বসে বড় করে আলোচনা করা যাবে। সবাই প্যাকেজ গুলো পেয়ে যাবেন, ভালো মন্দ সবাই যাবে, এখানে কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে ভালো একটা মিট আপ হবে ওখানেও ইনশাল্লাহ। এই আশা করি সবাই বুঝছেন যে আমরা ফিজিক্যাল একটা করব ইনশাল্লাহ। তাহলে ওই একজন তো কমপক্ষে মতামত দিলেন, শুক্রবারে করলে ভালো। তো শুক্রবার আমরা বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা কোনো একটা হোটেলে, ঢাকাতে পল্টন মালিবাগ এই জোনের ভিতরে আমরা কোনো একটা চাইনিজ ইনশাল্লাহ একদিন বসবো, বসে বাকি ফিজিক্যালি আলোচনা করব প্রত্যেকটা প্লেস নিয়ে ইনশাল্লাহ। আপনাদেরকে দাওয়াত দেবো, আশা করি সবাই আসবেন। আরেকটা বিষয় বলি, যে কে দূরে আছেন, চিটাং এর অনেক হাজী সাহেব আমাদের সাথে যান, কুষ্টিয়ার অনেক হাজী সাহেব এবছরও ছিলেন, খুলনা তো আমার সাথে মোটামুটি প্রত্যেক বছর প্রায় শতখানিক থাকেন। বাংলাদেশের যেই প্রান্তেই হন, এটা কোনো বড় ইস্যু না। সবারই তো ঢাকা হয়েই যেতে হয়। অতএব আপনাদের জন্য আশা করি যে আল্লাহ সবসময় নিরাপদ, এবং আমরা সেই নিরাপত্তা দিতে পারবো, এবং সেই সক্ষমতা আল্লাহ আছে। ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের মাধ্যমে যদি যান, আশা করি সুন্দরভাবে যেতে পারবেন। এই, আর একজনে একটা প্রশ্ন লিখছেন যে কয়েকটা ভালো এজেন্সির নাম বলেন। আসলে আমরা একই ট্রেডে বিজনেস করি, আমরা এটা এতটুকু বলতে পারি যে 80% এভারেজ ভালো, 20% খুব ভালো। তো আমি আরেকজনের নিজের বিজনেসের ভিতরে আরেকজনের অ্যাড দিতে পারি না, এটা আসলে বিজনেসের স্বাভাবিক রুলস এর পরিপন্থী হিসেবে আমি হয়তো আপনার অন্য কাউকে সাজেস্ট আমি করতেছি না। ইনশাল্লাহ আমরা ফিজিক্যাল প্রোগ্রামও ইনশাল্লাহ একত্রিত হব। আমরা যতই অনলাইনে আলোচনা করি শিফটিং প্যাকেজ কি, বাসের সুযোগ সুবিধা কি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল না বসা হয়, যে এই সরাসরি আলোচনাটা না হয়, এগুলো কিন্তু অস্পষ্ট থেকেই যায়। এই জন্য সরাসরি যখন আমাদের কোনো প্রোগ্রাম থাকবে, আমরা প্রত্যেকেই একটু কষ্ট হলেও এতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। যদি সেটা তো সম্ভব না হয়, তাহলে অন্তত একবার আমরা অফিসটা ভিজিট করে যাওয়ার চেষ্টা করবো, যে অফিসে এসে একদিন ঘুরে গেলাম, বিষয়গুলো প্যাকেজগুলো একটু আলোচনা করে গেলাম। কারণ একটা লম্বা সফর, এই সফরের জন্য যদি আপনি একটু অফিস ভিজিট করে মানে 2 ঘন্টা খানিক কথা বলার সময় বের করতে না পারেন, তাহলে সফরটা কিন্তু গোছানো একটু কঠিন। তো এই জন্য ফিজিক্যাল ভাবে আসসালামু অবশ্যই আলাইকুম। অফিস ভিজিট করবেন, বা আমাদের যে প্রোগ্রামগুলো হয় এটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি 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 আসসালামু আলাইকুম। হ্যাঁ। জি, জি, প্রশ্নটা ওয়ালাইকুম। হচ্ছে যে ওই যে আগামীকাল থেকে দেখলাম যে মানে ওয়েবসাইটে government.hajbd এটার ওয়েবসাইটে দেখলাম আগামীকাল থেকে, বিভিন্ন জায়গায় দেখলাম আগামীকাল থেকে প্রি রেজিস্ট্রেশন শুরু। এখন আমরা কি রেজিস্ট্রেশন ওখানে দুটো অপশন আছে? রেজিস্ট্রেশন প্রি ও রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন, ও জি আচ্ছা, সরি, হ্যাঁ, রেজিস্ট্রেশন শুরু। তো ওটা কি আমরা ওখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বেসরকারি ভাবে, একটা হচ্ছে সরকারি ভাবে। জি। বিষয়গুলো যদি একটু বলতেন। সরকারি ভাবে এগুলো কি আমরা নিজেরা করতে পারবো নাকি এজেন্সি প্রয়োজন আছে? সরকারি ভাবে আর বেসরকারি ভাবে এই দুটোর মধ্যে পার্থক্য কি? খরচ সরকারিভাবে তো যেটা একই। সেটা সরকারিভাবে যেটা, এটা হলো সরকার তত্ত্বাবধান করে, এখানে বেসরকারিদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। মন্ত্রণালয়ের লোকজন, ধর্ম মন্ত্রণালয়ের অফিসের লোকজন যারা থাকে, তারা এখানে সব ব্যবস্থাপনা করে থাকে। তাদের প্যাকেজ তাদের মতো করে। এবছর তাদের প্যাকেজ যে ছিল, হোটেলগুলো মোটামুটি 100 কিলোমিটার দূরত্বে ছিল। তো এই হলো তাদের অবস্থা। আর বেসরকারি যেটা, এটা হলো বাকি যে আমাদের এই প্রায়
স্বাস্থ্য এজেন্সি আছে অ্যাক্টিভ। এই এজেন্সিগুলো হলো বেসরকারি, আর সরকারেরটা সরকারের। সরকারের ভিতরে একবার ঢুকে গেলে আপনি আর বের হতে পারবেন না, কোনো সুযোগই নেই। আপনি কোনোভাবেই আর ওরা বের হতে দেবে না, অন্য কোনো এজেন্সিকে চুজ করতে আর দিবে না। হ্যাঁ, তো আচ্ছা, সেটা আর একটা জি। হ্যাঁ, আর সেখানে অক্টোবরে 12 তারিখ পর্যন্ত কি বাস্তবতা হলো লাস্ট সেখানে ডে? আপনি কোনো ভালো গাইড পাওয়ার সম্ভাবনাও নাই, কারণ সরকার আসলে গাইড নিয়োগ করে যে অমুক জি। তমুকের আত্মীয় স্বজন ইত্যাদি হিসাব করে, এটা জটিলতা সবসময় থেকে যাবে। প্যাকেজ খারাপ হয় না, হোটেল মোটেল খারাপ হয় না, এগুলো মোটামুটি ভালোই হয়। আবার সরকার খাবারের কোনো ব্যবস্থা করে না। হ্যাঁ, ওখানে যে 12 তারিখ পর্যন্ত দিল, ওটা কি 12 তারিখের মধ্যে কি আমাদেরকে শুধু মানে রেজিস্ট্রেশনটা করতে হবে, নাকি 12 তারিখের ভিতরে একটা মোটামুটি 4 লক্ষ টাকার একটা ফি জমা দেওয়ার একটা বিষয় এক জায়গায় একটা পোস্টে পড়ছিলাম, ওটা করতে হবে 4 লক্ষ টাকা অক্টোবরে জমা বারো দেওয়া তারিখ মানে 4 লক্ষ টাকা জমা দেওয়া মানেই রেজিস্ট্রেশন হওয়া। এটা আমরা কমাবার জন্য সরকারের কাছে আবেদন করেছি। 30,000 টাকা জি। জমা তো অলরেডি দিয়ে ফেলছে অনেকেই। এটা তো সারা বছর চলমান। 30,000 জমা দিয়ে প্রি রেজিস্ট্রেশন করা, অর্থাৎ নাম লেখানো। আর রেজিস্ট্রেশন মানেই হলো এই 4 লক্ষ টাকা জমা দেওয়া। এটা লাস্ট ডেট 12ই অক্টোবর, এবং এবছর মনে হচ্ছে এটা লাস্ট ডেট 12ই অক্টোবর, মানে 12ই অক্টোবরই মনে হচ্ছে। এটা মনে হয় জি। বাড়বে না। আচ্ছা। তো সেক্ষেত্রে এখানে 4 লাখই জমা দিতে হবে, যদি গভর্নমেন্ট নতুন কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে পরিবর্তন না আনে। আমরা 2 লক্ষ টাকা দাবি করছি, যে আপাতত 2 লাখ টাকা দিয়ে হাজী সাহেবরা নিবন্ধন করুক, পরবর্তীতে বাকিটা আস্তে আস্তে তারা দিয়ে ফেলবে, এরকম চিন্তা করছি। আমি একটা জিনিস জি। জানতে চাচ্ছিলাম, নিবন্ধন যে আমরা করব যে অক্টোবরের ভিতরে, সেটা কি নিজেরাই করে ফেলা যায়, নাকি আগে এজেন্সি চুজ করে তারপরে করলে ভালো হয়? কোনটা বেটার না, হয়? এজেন্সি চুজ করেই আপনাকে করতে হবে। কোনো এক জায়গায় ঢুকে গেলে আসলে বের হওয়াটা কোনোভাবেই সহজ না। আর নিজেরা করার অপশন একটা আছে, যে আপনি যদি মনে করেন যে আপনি ব্যাংকে নিজে টাকা জমা দিতে চান, তাহলে হলো যে প্রাথমিকভাবে আপনি কোন ব্যাংকে টাকা জমা দিতে চান, ওই ব্যাংক যদি হজের ধর্ম মন্ত্রণালয়ের সাথে ইনলিস্টেড থাকে, তাহলে আমরা ওই ব্যাংকের নামে একটা ভাউচার করে দিতে পারি। আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনি ওই ভাউচারটা নিয়ে ব্যাংকে চলে গেলে উনি ভাউচারটা রেখে আপনাকে ব্যাংকের একটা ভাউচার আপনাকে দিয়ে দিবে, এবং 30,000 টাকা জমা রাখবে। এটা হলো প্রাথমিক কাজ। দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হলো যে 4 লক্ষ টাকা বা কম বেশি যেটা গভর্নমেন্ট নির্ধারণ করে, সেটা যখন জমা দিবেন তখন একদম ফিক্সড অ্যাকাউন্টেই জমা দিতে হবে। যেমন আমার ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক, অন্য কার ব্যাংক কোন ব্যাংক সেটা এক এক এজেন্সির এক এক রকমের। ওই নির্দিষ্ট ব্যাংকই মানে অ্যাকাউন্টেই জমা দিতে হবে। ওখান থেকে সরকার এটা ব্লক করে ফেলবে জমা হওয়ার সাথে সাথে, যে অমুক হাজী সাহেবের এত টাকা জমা হয়েছে, এটা ব্লক। এজেন্সি ইচ্ছা করলেও আর এটা উঠাতে পারবে না। তার মানে আগে এজেন্সি ফিক্সড করে তারপরে দিলেই এটা ভালো হবে। রাইট, এজেন্সি আগে ঠিক করে নিতে হবে। সঠিক বলছেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। কারণ এজেন্সি ঠিক করে তারপরেই আপনাকে টাকা জমা দিতে হবে। এবং প্যাকেজ আপনি আলোচনা করতে পারবেন। প্যাকেজ নিয়ে আলোচনার জন্য আপনার হাতে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে, কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, এটা হলো বিষয়। প্যাকেজ হয়তো আপনি এখন মনে করলেন যে আপনার জন্য ইকোনমি নিছেন, বা কিছুদিন পর মনে হলো যে না আসলে এই এত লোয়ার ক্লাস প্যাকেজ আমি না নিলে ভালো, আর একটু হারামের কাছে থাকতে পারলে ভালো, তো আমি গোল্ডেন নেই। সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হয়তো সব এজেন্সির ক্ষেত্রেই আপনি পারবেন। এটা চেঞ্জ করার একটা লম্বা সময় পাবেন, ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত। কিন্তু এই মুহূর্তে আপনাকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে 12ই অক্টোবরের ভিতরে। যেকোনো খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে চাইতে পারেন, এখনই না, শুধু যদি মনে হয় যে না পরবর্তীতে কোনো প্রশ্ন আসবে। আমি আশা করি যে আমাদের পেজে অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যদি আপনারা প্রশ্ন লিখে দিয়ে রাখেন, আমি লিখিতভাবে আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো, একেবারেই সবের নিয়তে, যে যেখান থেকে যেভাবেই যান অন্তত কোনো সহযোগিতা করতে পারলে একটা ভালো সফরের কিছু পরামর্শ তো দিতে পারলাম। কোনো অসুবিধা আলবাসি নেই। আপনাদের অফিসটা কোথায়? আমার অফিস হলো বিজয়নগর কালভার্ট রোড, ডিআর টাওয়ারের অপোজিটে। এটা হলো পল্টন, বিজয়নগর কালভার্ট রোডে। আপনি কোন এলাকা থেকে বলছিলেন? ঢাকায়? উত্তরা থেকে বলছিলাম, ঢাকা উত্তর উত্তরা থেকে। উত্তরা থেকে। আচ্ছা, উত্তরা আমার একসময় অফিস ছিল, এখন আর নাই। মানে একাধিক অফিস আমার ঢাকাতে, 2টা অফিস, একটা হলো এখানে আর একটা লালবাগে। উত্তরার অফিসটা বন্ধ করে দিচ্ছি আমি আগে, 1 নম্বরে অফিস ছিল আমার। এই আর কি। তো ঠিক আছে, আমরা আজকের মতো এখানে শেষ করি। সবার কাছে দোয়া চাই। যে কোনো হজ বিষয়ক যে কোনো আলোচনায় আপনি যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আপনারা সবাই চেষ্টা করব যে আপনাদের সাথে থেকে ভালো কোনো পরামর্শ দেওয়া, এবং যদি কোনো
আমার পরামর্শ আপনাদের কাজে আসে, সেজন্য অবশ্যই আমি দোয়া পাবো এবং দোয়া চাই সবসময়ের জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুন্দরভাবে যারা হজের নিয়ত করছেন প্রত্যেককে হজে মাবরুর করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ একজন বলছেন রেকর্ডটা দিয়া দিয়েন। হ্যাঁ, যদি রেকর্ড থেকে থাকে তাহলে এটা আব্দুল্লাহ ফরহাদ সাহেব উনি দিয়া দিবেন। এই আর কি। আশা করি পরে কোনো একদিন ছুটির দিনে আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল মিট আপ করবো, সেখানে হয়তো সরাসরি আমরা প্রশ্ন করে এবং বাকিগুলা জেনে নিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।